আসমিন নূরের লাল হয়ে ফুলে ওঠা ঠোঁটে চুমু খেয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আর একটা বিয়ে করে বাসরও সেরে ফেলেছে। আর কেউ এখনো ব্রেকফাস্ট টেবিলে আসেনি। নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। অসুস্থতার জন্য প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সারা দিন রিহার্সাল করবে। রাত 8টায় শুরু হবে কনসার্ট। আসমিন সেখানে চিফ গেস্ট, যদিও নূর সেটা জানে না। আসমিন নিজেই জানতে দেয়নি নূরকে। বর্ষসেরা শিক্ষার্থীদের সম্মান দেওয়া হবে আজ। আসমিনের প্রোগ্রাম দুপুরে হলেও আসমিন রাতে একবার যাবে সেখানে। আসমিনের মতে বউয়ের লেজ ধরে ঘোরা স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আর সে কখনো নিজের দায়িত্বের অবহেলা করে না। আসমিন সকাল সকাল জিমে গিয়েছে। ইদানিং সে নিজেকে নিয়ে চিন্তায় আছে। বউ তার দিকে খুব একটা নজর দিচ্ছে না। ব্যাপারটা গুরুতর। এত মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে। কোথায় সে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না করে সারাক্ষণ লাঠি সোটা নিয়ে যুদ্ধ করার পায়তারা করে। সে ভালো বলে এখনো কিছু বলছে না, না হলে এতদিনে 2 বাচ্চার মা করে ঘরে বসিয়ে রাখত। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল আসমিন। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে এক ভ্রু উঁচু করে ফেলল আসমিন। কামিনী চৌধুরী গুনগুন করতে করতে ব্রেকফাস্ট করছে। আমজাদ চৌধুরী এখনো নিচে আসেনি। সানভি আর অমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। আসমিনকে দেখে তারা দাঁড়িয়ে গেল। আসমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল, আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না। দুজনেই মাথা নেড়ে সম্মতি দিলেন। মিনিট 2 পরে ঘুমে ঢুলতে ঢুলতে নূর এসে উপস্থিত হলো। ধপ করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল টেবিলে। অজানা কারণে তার খুব ঘুম পাচ্ছে। রাগের বশে সে সত্যিই সেই ক্লাসের পানি খেয়ে ফেলেনি তো? উফ! মাথা ধরে বসে রইল নূর। আসমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ রেখেই খাবার মুখে পুড়ছে। তীক্ষ্ণ চোখে নিচের দেওয়া চিহ্নগুলোতে চোখ বুলিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল সে। আসমিনের পূর্ণ ধ্যান কামিনী চৌধুরীর দিকে। এত শান্ত মানেই ঝড়ের পূর্বাভাস। নূর টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। অমি নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেও সানভি একটু পর পর লাজুক চোখে আসমিনের দিকে তাকাচ্ছে। আসমিনের খাওয়ার শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া নিচে নেমে এলো। হালকা গোলাপি শাড়িতে দারুণ লাগছে তাকে। মায়া আন্টির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে আমজাদ চৌধুরীর দিকে তাকালো আসমিন। আমজাদ চৌধুরীও ভ্রু কুঁচকে তাকালো ছেলের দিকে। এভাবে তাকানোর কি আছে? মায়ার ভেজা চুলের দিকে তাকিয়ে থমকে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল দুজনের দিকে। মায়া এসে আমজাদ চৌধুরীর বরাবর বসে পড়ল। কামিনী চৌধুরী গটগট করে চলে গেল সেখান থেকে। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিলে। যেই বিয়ে করিয়ে দিলাম অমনি মেইন কাজ সেরে ফেললে। আমজাদ চৌধুরী চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। ভাগ্য ভালো আর কেউ শোনেনি। আসমিনের দিকে তাকিয়ে কটমট করে বলল, বাবা হই তোমার, লাজ লজ্জা সব খেয়ে বসে আছো বেয়াদব ছেলে। বিয়েটা নকল, তাই এসব অবান্তর কথা বলা বন্ধ করম। আসমিন অবাক হওয়ার ভান করে বলল, তার মানে বিয়েটা আসল হলে সত্যি বাসর সেরে ফেলতে। এই বয়সে এত ডেসপারেট হওয়া ভালো না। আর আমাকে বেয়াদব নির্লজ্জ যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার বাবার মতো হয়েছি। আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ, আর বিয়েটা আসল ছিল। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে বসে ছেলের চলে যাওয়া দেখল। তার মাথায় একটা কথাই ঘুরছে, বিয়েটা আসল ছিল। নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল। আসমিনকে এখন তার শুধু একজন অসহ্য ভয়ঙ্কর মানুষ মনে হয়। চোখ খুলে আমজাদ চৌধুরীর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। শান্ত গলায় বলল, কিছু কথা ছিল আঙ্কেল। আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে। নূর চোখ সরিয়ে নিল। শান্ত গলায় বলল, আমি ডিভোর্স নিতে চাইছি। যেহেতু আমাদের বিয়ের কোনো ডকুমেন্টস নেই, সেহেতু মৌখিক তালাক দিলেই হবে। আমজাদ চৌধুরী চমকে উঠলেন। ভয়ার্থ চোখে তাকালো নূরের দিকে। নূরের পিছনেই আসমিন দাঁড়িয়ে শান্ত চেহারায় ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে সে।
সানভি অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন ঠান্ডা গলায় হুঙ্কার দিয়ে বলল। সানভি। সানভি দৌড়ে গিয়ে একটি হকি স্টিক এনে দিল আসমিনের হাতে। নূর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আসমিনের দিকে। মুহূর্তেই ডাইনিং টেবিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নূর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙা কাচের দিকে। এটা তার মায়ের হাতে কেনা। মায়ের স্মৃতি এভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেল নূরের। চোখ বন্ধ করে হাত মুঠ করে নিজেকে সামলাতে চেষ্টা করলো। আসমিন হকি স্টিকটা সানভির হাতে দিয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আর একবার এই কথা মুখ থেকে বের করলেও এই টেবিলের জায়গায় তুই থাকবি আর হকি স্টিকের জায়গায় আমি। কিভাবে ভাঙবো তা সবার সামনে বলতে চাইছি না। নূরের মুখ ছেড়ে দিয়ে শান্তভাবে বেরিয়ে গেল আসমিন। ভাব দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। নূর হনহন করে নিচের রুমে চলে গেল। আমজাদ চৌধুরী আর মায়া আন্টি চুপচাপ বসে আছে। আমজাদ চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি। নরম গলায় বলল। চিন্তা করবেন না, রাগ উঠেছে তাই এমন করেছে। মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এমনিতেই আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল। মায়ার কথা শুনে আগুনে ঘি ঢালার কাজ হলো। সে আগুন চোখে তাকালো মায়ার দিকে। শক্ত করে বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। নাটক করছম, বউ সাজতে চাইছম, কান খুলে শুনে রাখম। এ বাড়িতে কয়েকদিনের মেহমান তুমি, নিজের সীমার মধ্যে থাকম। আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। আর সবাইকে ভেজা চুল দেখিয়ে কি প্রমাণ করতে চাইছম? আমি খুব আদর করেছি তোমায়? সি, নোংরা মেয়ে মানুষ। আমার পরিবার থেকে দূরে থাকম। সময় হলে আমি নিজে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবো। মায়া ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে। হাতটা ব্যথায় নীল হয়ে গেছে। কাল তো সব ঠিকই ছিল, আজ হঠাৎ করে কি হলো? মায়া ধরা গলায় বলল। আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম। আমজাদ চৌধুরী তেতে উঠলেন, কর্কশ গলায় বলল। আমি চেয়েছি তোমার কাছে সান্ত্বনা। একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না, অসহ্য লাগে তোমাকে। মায়ার বাহু ছেড়ে গটগট করে চলে গেল আমজাদ চৌধুরী। মায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। কামিনী চৌধুরী রুমে বসেই ক্রূর হাসল। টাকার ব্যবস্থা করা হয়ে গেছে। কাল অথবা পরশু টাকা হাতে পাবে। তখন সে নিজের আসল চাল চালবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে নূরের মন খানিকটা ভালো হয়ে গেল। অন্যান্য শিল্পীরা এখন পারফর্ম করছে। মন ভালো হলেও আসমিনের উপর রাগটা 16 আনাই আছে। পার্কিংয়ে আসমিনের গাড়ির বহর দেখে বাঁকা হাসল নূর। কালো মার্সিডিসটা আসমিনের অসম্ভব প্রিয়। এটা ছাড়া সে কোথাও চায় না। গাড়িতে একটা স্ক্র্যাচ পড়লেও আসমিন মাথা ঠিক রাখতে পারে না। ক্রূর হেসে নূর তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফর্ম করছে। আসমিন তীক্ষ্ণ চোখে সবকিছু দেখছে। নূরকে ঠিক একটা বারবি ডলের মতো লাগছে। বউ সুন্দরী হলে অনেক জ্বালা। সেখানে মন্ত্রী হয়েও কোনো লাভ নেই। বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না। পুতুলের মতো একটা বউ তার। সারাক্ষণ কোলে নিয়ে না ঘুরে এখানে বসে মুরগির মতো ছিমাতে হচ্ছে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আসমিনের। কনসার্ট শেষ হলো রাত 2টায়। আসমিন ভার্সিটি চত্বরে দলের কিছু ছেলের সাথে কথা বলছে। নূরের গাড়ি এসে আসমিনের গাড়ির সামনে থামলো। আসমিন ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। নূর হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই বিরস মুখে অমি দাঁড়িয়ে। নূর 2 আঙ্গুল দিয়ে স্যালুট দেখিয়ে থুম করে আসমিনের গাড়ির গ্লাস ভেঙে ফেলল। ছেলেরা দৌড়ে যেতে চাইলে আসমিন ইশারায় থামিয়ে দিল। তোরা মিডিয়া সামলা, এদিকে যেন না আসে। ছেলেগুলো মাথা নেড়ে চলে গেল। নূর সবগুলো গ্লাস ভেঙেই ক্ষান্ত হয়নি, পুরো গাড়ি অচল করেই ক্ষান্ত হয়েছে। আসমিন 2 হাত ভাঁজ করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর ক্রূর হেসে আসমিনের কাছে এসে দাঁড়ালো। ময়লা ছাড়ার মতো হাত ঝেড়ে ফিচেল গলায় বলল, হিসাব বরাবর মন্ত্রী সাহেব। উইশ ইউ এ ভেরি নাইস জার্নি টু নাইট। সকাল থেকেই কামিনী চৌধুরীকে খুব খুশি খুশি লাগছে। নূর তীক্ষ্ণ চোখে সবকিছু অবলোকন করেছে।
মায়া বেগম নিজের মতো কাজ করে যাচ্ছেন। বিয়ের পর থেকে কিচেন সে সামলায়। এখন আর শেফের রান্না না খেয়ে সবাই তার হাতের রান্নাই খায়। তবে কামিনী চৌধুরীর খাবার শেফ রান্না করে। আসমিন আজ সপ্তাহখানেক হলো কানাডা গিয়েছে। কিছু জরুরি কাজে আটকে যাওয়ায় আরও কয়েকদিন থাকতে হবে। নূরের সাথে এই কয়েকদিনে কথা হয়নি তার। কামিনী চৌধুরী নূরকে 400 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কাল। সেই সাথে আরএস কোম্পানির থেকে শেয়ারের একটা পোশাক কারখানা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সূত্রে সে এই কারখানা পেয়েছে। আর এস কোম্পানিতে তার আর কোনো শেয়ার নেই। কামিনী চৌধুরী দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে সব। কোথায় 4000 কোটি টাকার ইন্টারন্যাশনাল কোম্পানি, আর কোথায় 50 কোটি টাকার সামান্য একটি কারখানা। আজ ছুটির দিন, শুক্রবার, কেউ অফিসে যায় না। আমজাদ চৌধুরী নিজের রুমে রেস্ট নিচ্ছে। মায়া বেগমের রুমেই সে থাকে। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে যেতে চাইলেও কামিনী চৌধুরী তাকে রুমে ঢুকতে দেয়নি। মায়া বেগমের সাথে তার সম্পর্ক আগের মতোই আছে। কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না। আসমিনের সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে আমজাদ চৌধুরীর। 4 বছর বয়স থেকে আসমিন হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। কামিনী চৌধুরী ছোটবেলা থেকেই আসমিনের প্রতি ছিল উদাসীন। জীবনের 20টা বছর সে হোস্টেলেই কাটিয়েছে। তবুও আমজাদ চৌধুরীর সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আজ এত কাছে থেকেও তাদের মধ্যে 1000 মাইলের দূরত্ব। ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছিল নূর। আমি কিছু হিসেব বুঝিয়ে দিচ্ছে তাকে। আজ আসমিনের দেশে আসার কথা। সেই দিনই এইরকম দেখতে আর একটা গাড়ি নিয়ে এসেছে আসমিন। কলিং বেলের শব্দে কামিনী চৌধুরী এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুললেন। মেয়েটগুলো হাঁ করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কামিনী চৌধুরীর মুখ চকচক করে উঠল। তাকে জড়িয়ে ধরে কুমিরের কান্না কাঁদতে লাগলো। নূর চোখ মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না। অমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী কান্নার আওয়াজ শুনে আমজাদ চৌধুরীও বেরিয়ে এসেছে তার রুম থেকে। কামিনী চৌধুরীকে শান্ত করে বুক থেকে সরাতেই কেঁপে উঠল অমি। অপলক চোখে তাকিয়ে রইল সেদিকে। এ যেন তারই প্রতিচ্ছবি। নূর একবার দেখে আবার নিজের কাজে মন দিল। সেদিকে চোরা চোখে তাকালো অমি। নূরের কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হলেও কিছু বলল না। আমজাদ চৌধুরী একবার নূরের দিকে তাকিয়ে আবার শক্ত চোখে কামিনী চৌধুরীর দিকে তাকালো। মনে মনে করুণা হলো তার সহধর্মিনীর জন্য। পদে পদে হেরে নিজেকে উন্মাদ করে চলেছে। এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ছেলেটাকে নিয়ে ভেতরে আসলো কামিনী চৌধুরী। ছেলেটা দেখতে অমির মতো হলেও অমি থেকে তার গায়ের রং অনেকটা উজ্জ্বল। কামিনী চৌধুরী শয়তানি হেসে নূরের বরাবর এসে বসলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, সবার মনে অনেক প্রশ্ন, তা আমি জানি। তার আগে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আশিয়ান শিকদার, শিকদার এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী, রাফসান শিকদারের ছেলে। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অমির দিকে। দেখতে তার মতো ছেলেটাকে বুঝতে বাকি নেই তার। কাউকে কিছু না বলে সে অমিকে শক্ত করে জড়িয়ে ধরল। অমি অবাক হলেও কিছু বলল না। কামিনী চৌধুরী মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। নূর এবার আয়েশ করে বসল। অমি নিজেকে ছাড়িয়ে নিল আশিয়ানের থেকে। চোখের পানি লুকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। প্রায় 20 জন গার্ড সহ বাড়িতে ঢুকলো আসমিন। সারি সারি লাগেজগুলো রেখে গার্ডগুলো নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আসমিন ক্লান্ত গা এলিয়ে দিল সোফায়। নূরের কাঁধে মাথা রেখে ন্যাকা গলায় বলল, আই মিসড ইউ বউ। তোমাকে ছাড়া থাকতেই পারছিলাম না জানো, তাই তাড়াতাড়ি চলে এলাম। নূর ক্লান্ত শ্বাস ছাড়ল। না, এই লোকের অসহ্য কারবার শেষ হবে আর না নূর ভালো বউদের মতো সংসার করতে পারবে। আসমিনকে কিছু না বলে আশিয়ানের দিকে তাকালো নূর। সে আপাতত কামিনী চৌধুরীর পাশে বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নূর আর আসমিনের দিকে। নূর সেদিকে পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনার পরিচয়? কামিনী চৌধুরী কর্কশ গলায় বলল, এই মেয়ে, একটু আগে কি বললাম শুনতে পাওনি?
না, আমি সবার কথায় কান দিই না। রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে, তাই বলে তা মনোযোগ দিয়ে শুনতে হবে তার কোনো মানে নেই। আমি আপনার সাথে কথা বলছি না মিসেস চৌধুরী। পরের বার আমার কথায় বাম হাত ঢোকানোর চেষ্টা করবেন না। আই ডোন্ট লাইক ইট। কামিনী চৌধুরী কটমট করে তাকালো নূরের দিকে। আশিয়ান ইশারায় তাকে শান্ত হতে বলে নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আশিয়ান শিকদার, রাফসান শিকদারের ছেলে। আসমিন নূরের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। তীক্ষ্ণ চোখে তাকালো আশিয়ানের দিকে। নূর শান্ত চোখে তাকালো। উঠে গিয়ে রাফসান শিকদারের কাউচে বসে পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলল, প্রুফ? আশিয়ান নড়ে চড়ে বসল। জোর গলায় বলল, ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো। কানাডায় আমার আম্মুর সাথে সম্পর্ক ছিল তোমার বাবার, সেখানে আমার জন্ম। আমজাদ চৌধুরীর আর মামুনি সাক্ষী আছেন, চাইলে জিজ্ঞেস করতে পারো। নূর ক্রূর হাসল। আসমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মলিন চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন চোখ সরিয়ে নিল। এ তো একদিন হওয়ারই ছিল। নূর আশিয়ানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের গলায় বলল, আমার বাবার এক রাতে বেড পার্টনার ছিল আপনার মা। তার জন্য তাকে 1 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। আর আপনার মা আমার বাবার সুযোগ নিয়েছিল। তার বেহায়াপনার ফল হচ্ছেন আপনি, যাকে বলে অবৈধ সন্তান। কোনো অবৈধ সন্তান কি করে রাফসান শিকদারের উত্তরাধিকারী হতে পারে? নিজের অবস্থান বুঝতে শিখুন মিস্টার আশিয়ান। লোকে শুনলে হাসবে যে। আশিয়ান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে নূরের দিকে। এই মেয়েকে 2 আঙ্গুলে পিষে ফেলা তার 2 মিনিটের ব্যাপার। নিজের হিংস্রতা এই মুহূর্তে বাইরে আনতে চাইছে না সে। কামিনী চৌধুরী বাঁকা হাসল। সে জানত নূর এমন কিছুই করবে। আশিয়ানকে হালকাভাবে নেওয়া তাদের মোটেই উচিত হচ্ছে না। দুবাইয়ের নামকরা মাফিয়া সে। শিকদারের এই অর্থ সম্পদ তার হাতের ধুলোর মতো, কিন্তু সে শিকদারদের মৃত্যু চায়। তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তার এখানে আসা। চাইলে এই মুহূর্তে সবাইকে মেরে ফেলতে পারে সে, কিন্তু এত সহজ মৃত্যু এদের দিবে না আশিয়ান। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দিবে এদের। তার কাছে মৃত্যু খুব সামান্য শাস্তি। সত্যিটা জানা ছিল তাই জানালাম। অনেক তো আয়েশ করলে, এবার না হয় বাবার চারু সন্তানের সাথে হালকা মোকাবেলা হয়ে যাক। আসমিন শব্দ করে হেসে উঠল। আশিয়ান আর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে কুর হেসে বলল, কেন নয় মিস্টার মাফিয়া? আপনার অপেক্ষায় আমার চোখের নিচে কালি পড়ে গেল। এত অপেক্ষা তো আমি আমার বউয়ের জন্য করিনি। এসেছেন, কয়েকদিন ঘুরুন ফিরুন, যা হওয়ার তা না হয় পরে হবে। দেখা গেল আর সুযোগই পেলেন না বাংলাদেশ দেখার। কয়েকদিন রেস্ট নিন, এখন আপনি আসতে পারেন। আমার খুব প্রেম পেয়েছে, এই মুহূর্তে বউ দরকার। আমি আবার প্রেম চেপে রাখতে পারি না। আসো তো বউ। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নূরকে টেনে উপরে নিয়ে গেল আসমিন। অমি কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল বাসা থেকে। আশিয়ান আয়েশি ভঙ্গিতে বসে বাঁকা হাসল। ইন্টারেস্টিং কিছু হবে এবার। আসমিন নূরকে নিজের রুমে এনেই দরজা বন্ধ করে দিল। নূর শয়তানি হেসে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন কিছু বলতে যাবে তার আগেই নূর অগ্রাসীভাবে আদর করতে লাগলো আসমিনকে। আসমিন থমকে গেল। মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে গেল। ঠোঁটে হালকা ব্যথার আবির্ভাব হতেই 2 লাফে দূরে সরে গেল। তুমি এভাবে একজন গণ্যমান্য মন্ত্রীর ইজ্জত লুটে নিতে পারো না। আমার এত বড় সর্বনাশ করো না নূর। আমি জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। এখনো বউয়ের সাথে বাসরটাও করা হয়নি। নূর কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন 2 হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। নূর একটা বালিশ ছুঁড়ে মারল আসমিনের দিকে। রাগী গলায় বলল, এমন করলে আর বাসর করাও হবে না। এত নাটক করেন কিভাবে? অসহ্য মানুষ একটা। কনফারেন্স রুমে মুখোমুখি বসে আছে আসমিন আর নূর। তার পাশেই আমজাদ চৌধুরী, অমি আর সানভি বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও নূর স্বাভাবিকভাবে কিছু একটা ভেবে যাচ্ছে। আজ সকাল থেকে শেয়ার বাজারে তাদের শেয়ারের রেট কমছে। এভাবে চলতে থাকলে কোম্পানি অনেক বড় লসের মুখে পড়বে। বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কম দামে ছেড়ে দিচ্ছে। সবার কোম্পানিতে ইনভেস্ট করেছে আর এস কোম্পানি। তাই আজ সবাইকে মিটিংয়ে ডেকেছে নূর।
চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি হিসেবে আসমিন আর আমজাদ চৌধুরী এখানে উপস্থিত হয়েছে। আসমিন একটু পরপর হাই তুলছে। আজ একটা সমাবেশ আছে তার। এভাবে বসে থেকে সময় নষ্ট করার সময় নেই তার। বিরোধী দল আজ একটা ঝামেলা পাকাবেই, সেভাবেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে সে। নিজের হিংস্রতা যতটা সম্ভব লুকিয়ে রাখে সে। আবার এক বেওয়ারিশ বাদরছানা এসে ছুটেছে। না, আর ভালো হওয়া হলো না। আফসোসের শীষ তুলল আসমিন। আমজাদ চৌধুরী প্রচুর ক্ষেপে আছে কামিনী চৌধুরীর উপর। ভালোবাসায় অন্ধ হয়ে আজ এই দিন ডেকে এনেছে সে। প্রথম দফায় লাগাম টেনে ধরলে বুড়ো বয়সে এসব দেখতে হতো না। আসমিন সপ্তমবারের মতো হাই তুলে জোরে বলল, আস্তাগফিরুল্লাহ। আমজাদ চৌধুরী ভ্রু কুঁচকে তাকালো ছেলের দিকে। আসমিন সরল হেসে বলল, নতুন বর্জে কি খবর আপনার? দিনকাল কেমন চলে? আমজাদ চৌধুরী বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিলেন। নূর অমিকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে দেখা করতে বলল। অমি মুচকি হেসে সাই জানিয়ে চলে গেল। হঠাৎ আসমিন গম্ভীর গলায় নূরকে ডাকল। নূর, কি হয়েছে? তুমি আশিয়ানের কথা আগে থেকেই জানতে? আসমিনের প্রশ্নে তপ্তশ্বাস ছাড়ল নূর। ভরাট গলায় বলল, না, কিছুদিন আগে জেনেছি। মামাকে ভুল বুঝো না নূর, আমরা সবাই পরিস্থিতির শিকার। চোয়াল শক্ত হয়ে গেল নূরের। শক্ত গলায় বলল, না মন্ত্রী সাহেব, আমরা আপনার মায়ের লোভের শিকার, আপনার মায়ের হিংসার শিকার, আপনার মায়ের জেদের শিকার। আপনার মায়ের পাপকে পরিস্থিতির উপর চাপিয়ে দিবেন না। আসমিনের চোখ ঘোলাটে হলো। মলিন গলায় বলল, আমাকে ঘৃণা করো নূর? নূর থমকালো। উত্তর না দিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো আসমিনের দিকে। আসমিন মলিন হাসল। চোখ বন্ধ করে আমজাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আমি মিসেস চৌধুরীকে কিভাবে ক্ষমা করবো আব্বু? সে যে আমার মমতাময়ী মায়ের খনি। তার মধ্যে বাস করা আমার আম্মুকে সে মেরে ফেলেছে। সে এখন শুধু কামিনী চৌধুরী, তার আর কোনো পরিচয় নেই। বিশাল কনফারেন্স রুমে 3 জন মানুষের নীরবতা তাদের হারানোর বিশালতা জানিয়ে দিচ্ছে। এত কিছুর পরেও তুমি তাকে কিভাবে এত ভালোবাসো আব্বু? আমজাদ চৌধুরী হাসল। ছেলের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, তোমরা তার বিনাশিনী রূপকে চেনো, আর আমি তাকে নিজের একমাত্র কাছের মানুষ হিসেবে চিনি, যে বিদেশের মাটিতে আমার একমাত্র আশ্রয় ছিল। আমার কান্নায় যে কাঁদতুম, আমার হাসিতে যে হাসতুম, আমার উদাসীনতায় যে বিষণ্ণ হয়ে যেতুম, আমার খারাপ সময়ে 1 মিনিটের জন্য যে আমার হাত ছাড়েনি, তার প্রতিশোধের আগুনে উন্মাদ হয় আমি কিভাবে তার হাত ছেড়ে দিতাম বলো? প্রত্যেকটি ঘটনার দুটো দিক আছে বাবা, কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না। তোমার মা তার জায়গায় ঠিক, আবার তোমরা তোমাদের জায়গায় সঠিক, তবে যা ঘটছে তা ঠিক নয়। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি বাবা, তোমার আম্মু যত অন্যায়ই করুক না কেন, আমি তাকে ভালোবাসি। আমার এই ছোট্ট জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, যাকে দেখে আমার আরও একটা জীবন বেঁচে থাকতে ইচ্ছে করে। আমার এই জীবন আমার নয়, তাকে ভালোবেসে নিজের ভিতর নিজেকে অনুভব করতে পারি না আমি। আমার পুরোটা জুড়েই শুধু সে। তোমরা ছাড়া আমার আর কি আছে বলো? তুমি হয়তো ভাবছো আমি কেন তোমার মাকে সঠিক পথে নিয়ে এলাম না। তাহলে শুনে রাখো বাবা, তোমার মা বেঁচে আছে এই প্রতিশোধের তাগিদে। রাফসান ভাই তার নিজের কর্মফল ভোগ করেছেন, ভাবিও বাদ যায়নি, কামিনীও করবে, আমিও করছি। একটা কথা জেনে রাখো বাবা, এক সময় আঘাতগুলোই কামিনী এখন ফিরিয়ে দিচ্ছে। সে সুস্থ নয় আব্বু। আমি জানি সামনে জ্বর আসছে, সামনে নিতে পারবে আমি জানি। যাকে ভালোবাসবে তাকে শত চেষ্টার পরেও ঘৃণা করতে পারবে না, হোক সে উন্মাদ, পাগল, ভয়ঙ্কর অপরাধী। আর এখানেই আমার ব্যর্থতা। অতীত খুঁজতে যেও না বাবা, অতীত খুঁজতে গেলে আমাকে হারাবে। আমজাদ চৌধুরী নিঃশব্দে চলে গেলেন। নূর আমজাদ চৌধুরীর কোনো কথাই বুঝতে পারেনি। কি এমন করেছিল তার বাবা, যার জন্য কামিনী চৌধুরী আজ এভাবে হিংস্র হয়ে উঠেছে? আসমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। এত ক্ষমতা, এত টাকা, আভিজাত্য দিয়ে কি হবে, যেখানে দমবন্ধ হয়ে আসে চারিদিকে শুধু কষ্টের হাতছানি। সানভি নক করে বলল, সবাই চলে এসেছে ম্যাম।
ভিতরে পাঠিয়ে দাও। ওকে। সানভি চলে যেতেই সোজা হয়ে বসলো আসমিন। নূর পেপারগুলো চেক করে আসমিনের দিকে এগিয়ে দিল। অফিসের মধ্যে কি শুরু করলে? এখানেও লাভ লেটার দিতে হবে? তোমাকে নিয়ে আর পারি না। কেন যে এত ভালোবাসো আমাকে? হয়ে গেছে? আসমিন হতাশার শ্বাস ফেলে বলল। হলো আর কই, তুমি তো সুযোগই দিলে না। এরকম একটা বউ রেখে আমি শুকিয়ে মরছি। দেখো, এইমাত্র 2 গ্রাম শুকিয়ে গেলাম। আল্লাহকে ভয় করো নূর, এমন জনদরদি মন্ত্রীকে তুমি বউ শূন্যতায় শুকিয়ে মারছ। আল্লাহ সহ্য করবে না। এখনো সময় আছে, পাশের রুমে চলো, বাসর দিনটা সেরে ফেলি। নূর চিৎকার করে বলল, চুপ করুন অসভ্য লোক, আপনার মুখে আমি পিন মেরে দিব। সারাক্ষণ আজে বাজে কথা। আর একটা কথা বললে বেইলি রোডে দাঁড় করিয়ে আখের রস বিক্রি করাবো। তখন মন ভরে জনসেবা করবেন আর নিজেকেও ভিজিয়ে রাখবেন। অশ্লীল। নূরের রক্তিম ফেস দেখে আসমিন আর কিছু বলল না, তাড়াতাড়ি ফাইল দেখায় মনোযোগ দিল। আপনাদের এখানে ডাকার কারণ আপনারা সবাই জানেন। নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে করা চুক্তি ভঙ্গ করেছেন। আমাদের কোম্পানিকে ইনফর্ম না করে নিজেদের প্রোডাক্ট নির্ধারিত মূল্যের চেয়ে অর্ধেক দামে ছেড়ে দিয়েছেন। কন্ট্রাক্ট পেপারে উল্লেখ আছে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার হলে সবার মতামত নিয়ে নিতে হবে। চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আপনাদের কোম্পানি আমার কোম্পানির আন্ডারে আছে। আমাকে না জানিয়ে প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছেন, তাই আজ থেকে আপনারা RS কোম্পানি থেকে কোনো কাঁচামাল পাবেন না। আমাদের কোম্পানি থেকে আপনাদের আলাদা করে দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাক করবেন, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের কোম্পানি সিল করে দেওয়া হবে। সবার কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে। নূরের তেজি মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হচ্ছে না কারোর। আমি সবার হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিল। এতগুলো টাকা একসাথে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আশিয়ানের হুমকিতে পড়েই তারা প্রোডাক্ট কম দামে বাজারজাত করেছে। প্রথমেই এত লস, এখন এত টাকা। ম্যাডাম, আমরা জানে মারা যাব, একটু দয়া করুন। আমরা নিরুপায় হয়ে এই কাজটা করে ফেলেছি। লোকটা সবকিছু খুলে বলল নূরকে। আপনাদের আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। ফ্যামিলির উপর রিস্ক হয়ে যেত ম্যাডাম। আপনার বাবার সাথে থেকে আমরা বিজনেস করছি, কখনো এমন হয়নি। আসমির গম্ভীর গলায় বলল, যা হওয়ার হয়ে গেছে। প্রোডাকশন কয়েকদিন বন্ধ রাখুন, কয়েকদিন পরে নতুন করে আগের দামে মাল বাজারজাত করবেন। আপনাদের লস পুষিয়ে দেওয়া হবে। সবাই সন্তুষ্ট হলেও নূর হতে পারল না। তবুও চুপ করে সম্মতি দিল। আসমিন নূরের মনোভাব বুঝতে পারল। সবাই বেরিয়ে যেতেই শান্ত গলায় বলল, আমাদের ব্যক্তিগত শত্রুতার জন্য তারা কেন ভুগবে নূর? সব কিছুর দায় আমাদের। মাথা ঠান্ডা রাখো, কিছুতেই মাথা গরম করবে না। এমনকি আমি এই মুহূর্তে তোমাকে চুমু খেলেও না। কথা শেষ করেই নূরের অথরে অথর মিলিয়ে দিয়েছে আসমিন। হাত পা ছোড়াছুড়ি করেও যখন কাজ হলো না, তখন শান্ত হয়ে গেল নূর। নিজেও হালকা জড়িয়ে ধরল আসমিনকে। নূরের আলিঙ্গনে উন্মাদ হয়ে গেল আসমিন। এক হাতে সুইচ টিপে সমস্ত রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিল। কোমর টেনে নূরকে নিজের সাথে চেপে ধরে কোলে বসিয়ে দিল। 20 মিনিট পর দরজায় নক করল সানভি। ততক্ষণে সবকিছু অনেকটা হাতের বাইরে চলে গেছে। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আসমিন। নূরের অবস্থা নাজেহাল। পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে। আসমিনের শুভ্র পাঞ্জাবি ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। নূরকে কোলে তুলে পাশের বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো আসমিন। বেডে শুয়ে দিয়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। পোশাক ঠিক করে দিয়ে নেশালো গলায় বলল, যেতে হবে বউ, আজ রাতটা আমাদের হবে। আর কোনো দূরত্ব চাই না আমি। আই নিড ইউ ব্যাডলি। নূর চোখ বন্ধ করে আছে। আসমিন নূরের ঠোঁটে হালকা চুমু খেয়ে বলল, এখানে কিছুক্ষণ থাকো, আমি আসছি। রাতে দেখা হবে, অপেক্ষা করবে তো আমার জন্য? নূর জড়িয়ে ধরল আসমিনকে। ধীর গলায় বলল, করব। হালকা হেসে বেরিয়ে গেল আসমিন। পাঞ্জাবি গায়ে দিয়ে নিজেকে পরিপাটি করে বেরুলো রুম থেকে। সানভি মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি সিসিটিভি কন্ট্রোল রুমে চলে গেল। কিছু ফুটেজ ডিলিট করে গটগট করে বেরিয়ে গেল অফিস থেকে। সানভি দৌড়ে এলো আসমিনের পিছু। আজকে সারা রাত তুমি সুইমিং পুলে দাঁড়িয়ে থাকবে সান, এটা তোমার শাস্তি। সানভি অবাক হয়ে গেল। ভয়ার্থ গলায় বলল, আমি কি করেছি স্যার?
আসমিন কটমট করে তাকালো সানভির দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আমার ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছ, এত বড় সাহস তোমার? না, সুইমিং পুলে না, তুমি হাতির ঝিলের নর্দমায় দাঁড়িয়ে থাকবে সারা রাত। আমি নিজে পাহারা দিব তোমায়। সানভির মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সে বুঝতেই পারছে না সে কি ভুল করে বসেছে। উত্তরায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আসমিন সেখানে চিফ গেস্ট। সিটি কর্পোরেশনের মেয়র সহ কয়েকজন এমপিও সেখানে উপস্থিত আছে। আসমিনের গাড়ি বহর ঢুকতেই সাংবাদিকরা হামলে পড়ল। সানভি ড্রাইভারের পাশের সিটে মুখ কুঁচকে বসে আছে। মেয়ে হলে এতক্ষণে সে কেঁদে ভাসিয়ে দিত। আসমিনের সেদিকে ধ্যান নেই। সে ব্যস্ত ভঙ্গিতে ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে। বিগত কয়েক মাস যাবৎ ঢাকার বিভিন্ন স্কুল কলেজ থেকে মেয়েরা নিখোঁজ হচ্ছে। কয়েকজনকে পাওয়া গেলেও বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ আর গোয়েন্দা বিভাগের সাথে সাথে আসমিন নিজের লোকদেরও লাগিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। প্রায় ৭৫ জন মেয়ে নিখোঁজ। যাদের পাওয়া গেছে তারা বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়েছিল। বাকিদের এরকম কোনো রেকর্ড নেই। আসমিন পুলিশের ওপর চাপ সৃষ্টি করে রেখেছে। আজকের সমাবেশ শেষে এই নিয়ে একটা মিটিং আছে। আসমিনের গাড়ি থামতেই বাহাদুর তার টিম সহ পুরো গাড়ি ঘেরাও করে ফেলল। প্রয়োজনের তুলনায় আজ অনেক বেশি সিকিউরিটি দেওয়া হয়েছে আসমিনকে। এই রাজনীতিবিদদের উপর এরকম জনসমাগমেই সবচেয়ে বেশি হামলা হয়। নূর নিজের সিকিউরিটি টিমও পাঠিয়ে দিয়েছে আসমিনের অগোচরে। আসমিনের উপর রাগটা কমে এসেছে নূরের। আসমিন কানাডা থাকা অবস্থায় আমজাদ চৌধুরী তাকে সবকিছু খুলে বলেছে। কামিনী চৌধুরীর করা কীর্তি আর আশিয়ান অমির ব্যাপারে সব জানে নূর। বাকরুদ্ধ হয়ে শুনেছিল সব, তাই আশিয়ানকে দেখে সে অবাক হয়নি। হোটেল রুমের সেই মেয়ের ঘটনার পিছনে লারার হাত আছে, আর তাকে সাহায্য করেছে কামিনী চৌধুরী। উদ্দেশ্য ছিল শুধু নূরকে আসমিনের জীবন থেকে সরানো। এতটা ঘৃণা কেন করেন কামিনী চৌধুরী তার উত্তর পায়নি নূর। আসমিনকে করা ড্রাগস দেওয়া হয়েছিল সেদিন। সানভি সময় মতো না পৌঁছলে আসমিনের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে যেত সেদিন। সেই মুহূর্তে মাথায় খুন চেপে গিয়েছিল নূরের। আমজাদ চৌধুরী থামিয়েছে তাকে। এখনও অনেক কিছু খোলসা হওয়া বাকি। তাই কামিনী চৌধুরীকে নিজের মতো ছেড়ে দিতে হবে। সবকিছু শুনে নিজেকে শান্ত করেছে নূর। মনে মনে প্রতিজ্ঞা করেছে কামিনী চৌধুরীর বুকে প্রথম গুলিটা সেই করবে। শুধু সময়ের অপেক্ষা। নূরের আসমিনের উপর রাগটা এখন আর এতটা প্রখর ভাবে নেই। সে নিজেও চায় জীবনটাকে গুছিয়ে নিতে। আসমিনকে টাইট দেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে। আসমিন মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছে। সানভি ভয়ে ভয়ে বলল, স্যার। আসমিন ভ্রু কুঁচকে তাকালো সানভির দিকে। তারা এখনও গাড়ির ভিতর অবস্থান করছে। ভিড় নিয়ন্ত্রণে আসলে গাড়ি থেকে নামবে। সানভি ইতস্তত করতে করতে বলল, আপনার পাঞ্জাবিটা চেঞ্জ করা দরকার। আসমিন এক ভ্রু উঁচু করে তাকালো সানভির দিকে। সানভি ফোনে একটা ছবি তুলে আসমিনের দিকে এগিয়ে দিল। আসমিন ছবি দেখে হালকা হাসল। প্রিয়তমা দেয়া চিহ্ন জলজল করছে তার পাঞ্জাবিতে। ভালোবাসার মুহূর্তগুলো মনে করতেই কটমট করে তাকালো সানভির দিকে। সানভি বেলুনের মতো চুপসে গিয়ে আর একটা পাঞ্জাবি এগিয়ে দিল আসমিনের দিকে। গাড়িতে সব সময় এক সেট কাপড় থাকে আসমিনের। তোমার শাস্তি আরও বাড়ানো হলো সানভি। বিয়ের পর তুমি একা হানিমুনে সুইজারল্যান্ড যাবে। এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট। সানভি অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। সামান্য একটা পাঞ্জাবি চেঞ্জ করতে বলার অপরাধে তাকে একা একা সুইজারল্যান্ড হানিমুনে যেতে হবে। সানভি দুঃখী দুঃখী গলায় বলল। বউ খুব রাগ করবে স্যার। আসমিন সেদিকে পাত্তা দিল না। পাঞ্জাবি চেঞ্জ করে ফেলল। গায়ের পাঞ্জাবি সানভির হাতে দিয়ে বলল, এটা এভাবেই আমার কাভার্ডে রেখে দিবে। সানভি মাথা দুলিয়ে সাই জানালো। বাহাদুর দরজা খুলতেই আসমিন গটগট করে বেরিয়ে গেল। সবার সাথে কথা বলে বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে আসমিনের। আশিয়ানের একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। হাত পা বাঁধা না থাকলে এক গুলিতে কাহিনী খতম করে ফেলতো সে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আসমিনের। তার হাত পা বাঁধা থাকলেও আশিয়ানের নেই। সে যে কোনো সময় আক্রমণ করতে পারে। চেয়ারে গা এলিয়ে দিয়ে বাঁকা হাসল আসমিন। বিড়বিড় করে বলল, 2-1 বার ছাড় পাবি ছোট ভাই।
আমি আবার ভালো সাজার ভং বেশিক্ষণ ধরে থাকতে পারবো না। আমি জন্মগত ব্যাড বয়। নূরের মুখোমুখি বসে আছে অমি। মলিন মুখে ইতস্ততার ছাপ স্পষ্ট। আমার উপর রেগে আছো অমি? অমি অবাক চোখে তাকালো নূরের দিকে, তড়ি ঘড়ি করে বলল, না না, কি বলছেন ম্যাম? আমি কেন রাগ করব আপনার উপর? সত্যিটা আমরা দুজনেই জানি অমি, সম্পর্কে আমরা ভাই বোন। তুমি সব আগে থেকেই জানতে, সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছো আমাকে। কখনো নিজের পরিচয় প্রকাশ করনি, একবার বোন বলে কাছে ডেকেই দেখতে। নিরাশ করতাম না তোমায়, আমার নিঃসঙ্গ সময়ের একমাত্র সাথী তুমি। ভাইয়া বলে জড়িয়ে ধরার অধিকার কি নেই আমার? আমি নিচের দিকে তাকিয়ে নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। ছোট বোনটাকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিয়তি তাকে হাতে পায়ে বেরি পরিয়ে দিয়েছে। চাইলেও সে বুকে আঁকড়ে ধরতে পারেনি তার বোনকে। নিজের বাবার লাশের পাশে বসে দুফোঁটা চোখের পানি ফেলতে পারার অধিকারও তার ছিল না। অবৈধদের এত অধিকার থাকে না। আর পাঁচটা সাধারণ মানুষের মতো সে বাবার কবরে দুমুঠো মাটি দিয়েছে। নূর নিজের চেয়ার থেকে উঠে এসে এক পাশ থেকে চড়িয়ে ধরল অমিকে, যে নিঃস্বার্থভাবে সারা জীবন আগলে রেখেছে তাকে। অমি ফুপিয়ে কেঁদে উঠল, শক্ত করে চড়িয়ে ধরল বোনকে। নূরের চোখ থেকেও পানি ঝরছে। দুটো ভাই আছে তার, একজন শামুকের আবরণের মতো আগলে রাখে তাকে, আর একজন মারার পায়তারা করছে। অমি নূরের মাথায় চুমু খেয়ে ভরাট কণ্ঠে বলল, আমার বোন তুই, সম্পর্কের মানদণ্ড আমাদের যেমনই হোক না কেন, তোর ভাই সারা জীবন তোর সাথে আছে। আশিয়ানকে নিয়ে ভাবিস না, সেও নিজের ভুল বুঝতে পারবে একদিন। আমরা দুই ভাই আগলে রাখবো তোকে, আমাদের ম্যাম হয়ে থাকবে তুই। তুই যে খুব আদরের বোন আমাদের। নূর শক্ত করে জড়িয়ে রইল তার ভাইকে, তার আপনজন, তারও ভাই আছে। ভাবতেই বুক খুশিতে নেচে উঠল। আসমিন সব সময় শান্ত থাকতে পছন্দ করে। অতিরিক্ত রেগে গেলেও তার মুখবয় থাকে শান্ত। সেই শান্ত মানুষটা আজ কোনোভাবেই শান্ত থাকতে পারছে না। অস্থির হয়ে পা নাচিয়ে যাচ্ছে বারবার। পাশের কয়েকজন তার অস্থিরতা দেখে নিজেরাও অস্থির হয়ে উঠছে। বারবার জানতে চাইছে সে ঠিক আছে কিনা, সে কিভাবে পৌঁছাবে তার এখন বউ কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। বিকেল 5টা বেজে গেছে। লম্বা বক্তৃতা শুনতে শুনতে কান পচে গেল। এদের মুখেই শুধু বড় বড় কথা, কাজের বেলায় ঠনঠনা ঠন ঘণ্টা। নিজের বিরক্তি প্রকাশ করেই ফেলল আসমিন, গম্ভীর গলায় বলল, নিজের বক্তব্য ছোট করুন, অপ্রয়োজনীয় কথার দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু বলুন। সবার বক্তব্য শোনার পর আসমিনের কপালে চিন্তার ছাপ পড়ল। এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ঢাকা শহরের প্রত্যেকটি স্কুল কলেজের সামনে 2 জন করে পুলিশ মোতায়েন করুন। সংবাদ সম্মেলন করে বাবা মা এবং স্কুল কলেজ কর্তৃপক্ষকে সাবধান করে দিন, স্কুল কলেজে থাকাকালীন শিক্ষকেরা এবং বাইরে থাকাকালীন বাবা মায়েরা যেন তাদের সন্তানের উপর কড়া নজরদারি রাখে। সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাদেরকেও সতর্ক থাকতে হবে। যেহেতু স্কুল কলেজ থেকে বেশি অপহরণ হচ্ছে, সেহেতু সেদিকেই বেশি খেয়াল রাখুন। স্টুডেন্ট সাজিয়ে আপনাদের কিছু টিম মেম্বার পাঠিয়ে দিন। হাত ফসকে যাবে কোথায়, ঠিক এসে জালে আটকা পড়বে। নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। দায়িত্বে অবহেলা করলে কেউ ছাড় পাবেন না। মিটিং শেষ করে আসমিন বেরিয়ে গেল। ঘড়িতে অলরেডি রাত 10টা বাজে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। গাড়িতে বসে গা এলিয়ে দিল আসমিন। সোজা বাড়িতে যাবে সানভি। সানফি তাড়াতাড়ি গাড়ি ছাড়ার নির্দেশ দিল। আসমিনকে ক্লান্ত লাগছে খুব। বাড়িতে প্রবেশ করতেই আমজাদ চৌধুরীকে গোমরা মুখে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল আসমিন। ঘড়ির কাঁটা 12টার ঘরে যেতে 15 মিনিট বাকি আছে। দুটো বউ থাকতে এতিমের মতো এখানে বসে আছো কেন? আর কি চাই? আমজাদ চৌধুরী আসমিনের কথায় পাত্তা না দিয়ে আগের মতোই বসে রইলেন। আসমিন তার মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, তুমি কি আবার বিয়ে করতে চাইছো? এসব বায়না চলবে না। 2টো পর্যন্ত ঠিক আছে। নিজের বয়সটাও তো একবার দেখো। এই বয়সে এতগুলো বউ সামলাতে পারবে না। যাও রুমে যাও, ভালো ছেলেরা জেদ করে না। আমজাদ চৌধুরী আগুন চোখে তাকালো আসমিনের দিকে, দাঁত কড়মড় করতে করতে বলল, চুপ করো বেয়াদব ছেলে, মুখের লাগাম কি নর্দমায় ফেলে দিয়ে এসেছম? বাবা হই তোমার, সম্মান দিয়ে কথা বলো। বাবার সাথে এসব কি ধরনের কথাবার্তা?
আসমিন অবাক হওয়ার ভান করলো, নাদান গলায় বলল। আমি আবার কি বললাম? আমজাদ চৌধুরী আর কিছু বলল না। কামিনী চৌধুরীকে হাজার অনুরোধ করেও গলাতে পারেনি সে। কতদিন হলো ঠিকমতো চোখের দেখাটাও দেখতে পায় না। নিজেকে খুব অসহায় লাগছে। গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। এই নির্লজ্জ ছেলের যন্ত্রণায় কোথাও বসেও শান্তি নেই। বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্তশ্বাস ছাড়ল আসমিন। এভাবে কথা না বললে সে সারা রাত এখানে বসেই পার করে দিত। নিজের রুমে ঢুকে মুচকি হাসলো আসমিন। সারা রুমে ফুলের ছড়াছড়ি। বউ তার জন্য অপেক্ষা করছে ভাবতেই মন খুশিতে ভরে উঠল। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নূর রুমের কোথাও নেই। ফ্রেশ হয়ে এসে সোজা ব্যালকনিতে চলে গেল আসমিন। সিঁদুর লাল শাড়িতে নূরকে অপ্সরাদের মতো লাগছে। শুকনো ঢোক গেলে দাঁড়িয়ে গেল আসমিন। কোমরের নিচ পর্যন্ত লম্বা কোকড়ানো চুলগুলো আসমিনের দুর্বলতা। হালকা পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে। কেঁপে উঠল নূর। আমার হাত পা কাঁপছে বউ। তোমাকে দেখলে আমি হয়তো আজ মরেই যাব। পাগল পাগল লাগছে নিজেকে। নূর ঘুরে তাকালো আসমিনের দিকে। সত্যি আসমিনের হাত পা কাঁপছে। নূরের মুখের দিকে তাকিয়ে কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল আসমিনের। চাঁদের আলোয় নূরের সৌন্দর্য উপচে পড়ছে। ঘোরে চলে গেল আসমিন। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো নূরকে। নূরের শরীরের হালকা কাঁপুনি আরও অস্থির করে তুলছে আসমিনকে। বারান্দার দেওয়ালের সাথে চেপে ধরেই দুজনের ওষ্ঠ এক করে দিল সে। আসমিনের বেহায়া হাতের বিচরণ থেকে বাঁচতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো নূর। আসমিন আরও শক্ত করে চেপে ধরল। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজন। আসমিন নেশালো গলায় বলল। আমার তোমাকে চাই নূর, এই মুহূর্তে চাই। আর অপেক্ষা করতে পারছি না। নূর জড়িয়ে ধরল আসমিনকে। লজ্জায় মুখ গুজে দিল আসমিনের বুকে। আসমিন শব্দ করে হাসল। প্রেয়সীর কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল তাকে। রুমের ভেতর অগ্রসর হতে হতে শয়তানি হেসে বলল। আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী? রাতটা স্বপ্নের মতো সুন্দর মনে হলো নূরের কাছে। আসমিন এত বছরের ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছে। প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করিয়েছে তার ভালোবাসার গভীরতা। ভালোবাসায় উন্মাদ হলেও তার সুবিধা অসুবিধার দিকে সম্পূর্ণ ধ্যান ছিল আসমিনের। সকালে আসমিনের চিৎকারে ঘুম ভাঙল নূরের। মাত্র 2 ঘন্টা হয়েছে ঘুমিয়েছে সে। সারা শরীরের সাথে মাথার যন্ত্রণাও এসে যোগ হলো আসমিনের চিৎকারে। এভাবে আমার সর্বনাশ করলে নূর। আমার ইজ্জত লুটে নিতে তোমার লজ্জা করলো না? একজন ভোলা ভালা মন্ত্রীর ইজ্জত হরণ করেছো তুমি। কি সাংঘাতিক! নূর ঘুম ঘুম চোখে নিজের কপাল চাপড়ালো। সারা রাত নিজেই ওকে ঘুমোতে দেয়নি, এখন সে সকাল সকাল নাটক শুরু করেছে। নূর আবার শুয়ে পড়ল। গায়ে কম্বল চড়াতে চড়াতে বলল, থানায় ফোন দিয়ে বলুন আপনার বউ আপনার ইজ্জত লুটে নিয়েছে। তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। আসমিন পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে। ঘাড়ে চুমু খেয়ে টেনে বসিয়ে দিল। নূর বিরক্ত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন হালকা হেসে এক বাটি নুডলস এগিয়ে দিল নূরের দিকে। নিজেই চামচ দিয়ে মুখের সামনে ধরল। নূর কিছু না বলে খেয়ে নিল। না খেলে আসমিন ছাড়বে না, সে খুব ভালো করেই জানে। কয়েক চামচ খেয়ে আর খাবে না জানালে একটা পেইন কিলার খাইয়ে দিল নূরকে। হালকা চরচর ভাব আছে শরীরে। নূর আবার শুয়ে পড়তেই আসমিনও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ভাবল সানফির একটা খোঁজ নেওয়া দরকার। সত্যি সত্যি নর্দমায় নেমে গেছে নাকি দেখতে হবে। 10:30টায় ঘুম ভাঙল নূরের। মাথা ব্যথাটা এখন একটু কম, তবে চোখ জ্বালা করছে। বিছানা থেকে উঠে চারিদিকে চোখ বুলালো নূর। আসমিন রুমে নেই। বাঁকা হেসে ওয়াশরুমে চলে গেল। আজ মন্ত্রী সাহেবকে একটু চালানো যাক। গোসল সেরে একেবারে রেডি হয়ে বের হলো নূর। একটু অফিস যেতে হবে। বজ্জাত মন্ত্রীর একটা খবর নেওয়া যাক। ফোন হাতে নিয়ে কল দিতেই আসমিন সাথে সাথে রিসিভ করলো। আমাকে মিস করছিলে বউ? একদিনেই বর পাগল হয়ে গেলে? তুমি না আমাকে একটু বেশি ভালোবাসো? নূর হতাশার শ্বাস ফেলল। এই লোক এই জীবনে ঠিক হওয়ার নয়। কোথায় আপনি? আমি একটু বের হয়েছি, কিছুক্ষণ পরেই চলে আসব। বাসা থেকে বের হওয়ার কথা চিন্তাও করো না বউ। আমার কয়েকদিন খুব প্রেম পাবে। তুমি বাড়িতে না থাকলে প্রেম কার উপর অ্যাপ্লাই করবো বলো তো? আব্বুর মতো তো আমার আর দুটো বউ নেই।
নুরির বিরক্তির মাত্রা আকাশ ছিল। দুম করে ফোন কেটে দিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজ একটা বড় ডিল হওয়ার কথা, এখনও হাতে 1 ঘন্টার সময় আছে। নূর ফোন কেটে দিতেই আসমিন মুখ কুঁচকে ফেলল। তার এত রোম্যান্টিক কথা শুনে ফোন কেটে দিল, রীতিমতো মানবতা বিরোধী কাজ। তার বউ বড্ড অমানবিক। নূরের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। আমি আপাতত কয়েকদিন কিছু জরুরি কাজে ব্যস্ত, তাই একজন মেয়ে নিয়োগ দেওয়া হবে। আসমিন ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব সানফিকে দিয়েছে। তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে কপাল ধরে দাঁড়িয়ে গেল সানফি। মুহূর্তেই ঘটে যাওয়া মেজাজটা আরও বেশি ঘটে হয়ে গেল। সে মোটামুটি ভালোই লম্বা, তার কপালে বাড়ি খেতে হলে অপর পাশের মানুষটাকেও তার সমান লম্বা হতে হবে। সানফি কপাল ছেড়ে সামনে তাকাতেই দেখল এক লিলিফুট সাইজের মেয়ে 4 ইঞ্চি হিল পরে তার দিকে কটমট করে তাকিয়ে আছে। সানফি সেদিকে পাত্তা না দিয়ে কর্কশ গলায় বলল, জুতা খোলম। কে? সানফি খ্যাক করে বলল, কথা কানে যায়নি, বলছি জুতা খোলম। মেয়েটা ভ্যাবা চাকা খেয়ে গেল। রাগ সাইডে রেখে নিজের জুতা খুলে আসমিনের মুখের সামনে ধরল। আসমিন রিসেপশন থেকে কাছে নিয়ে সাথে জুতার সব কয়টা বেল্ট কেটে দিল। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সানফির দিকে। আর কোনো দিন এত উঁচা জুতা পরে অফিসে আসবে না। যার সামলাতে পারো না তা পরো কেন? মেয়েটা রাগে দাঁত কটমট করতে লাগলো। হাতের জুতাগুলো নিচে ফেলে চিৎকার করে বলল, বলি, বাসায় কি খাবার দাবার কিছু দেয় না? সকাল সকাল চোখের মাথা কেন খেতে হলো আপনার? আমার মতো আস্ত একটা মানুষ আপনার চোখে পড়ল না? নিজের চোখ যদি কাজে লাগাতে না পারেন তাহলে এই মুহূর্তে আমাকে খুলে দিন, আমি চক্ষু হাসপাতালে দান করে আসবো। সানফি হতভম্ব হয়ে গেল। এই অফিসে কেউ তার সাথে এভাবে কথা বলার সাহস পায় না। এইটুকু মেয়ে তাকে এভাবে ধমকাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এই প্যারেন্টসগুলো আজকাল দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে। বাচ্চা কিন্ডার গার্ডেন থেকে বেরিয়ে এখানে চলে এসেছে, তাদের ধ্যান নেই। একে এক্ষুনি যে স্কুল থেকে এসেছে সেখানে নামিয়ে দিয়ে এসো। মেয়েটা রাগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওই গার্ডকে বলল, হ্যাঁ, সাথে একেও কবরস্থানে ছেড়ে আসুন। কবর থেকে পালিয়ে এসেছে মনে হচ্ছে, আর ভুল করে চোখ দুটো ওখানেই রেখে এসেছে। তাই বড় দাদু একজন অনার্স পাশ করা মেয়েকে বাচ্চা ভাবছে। চুপ করো বেয়াদব মেয়ে। অবদ্ধতারও একটা বদ্ধতা থাকা দরকার। অসভ্যের মতো চিৎকার করছো কেন? এই অফিসে তোমাকে ঢুকতে দিয়েছে কে? একে এক্ষুনি এখান থেকে বের করম। অফিসের সবাই অবাক হয়ে ওদের ঝগড়া দেখছে। চিৎকার চেঁচামেচি শুনে আসমিনও বেরিয়ে এসেছে। সানফিকে এভাবে ঝগড়া করতে দেখে সবার মতো সেও অবাক হয়ে গেছে। এখানে কি হচ্ছে সানভি? আসমিনের কথা শুনে সানভি চুপ করে গেল। মেয়েটা কাঁদো কাঁদো চেহারা করে বলল, আমি ইন্টারভিউর জন্য এসেছি স্যার। এই লোকটার সাথে ধাক্কা খাওয়ায় সে আমার জুতা কেটে দিয়েছে, আবার আমাকে বকাবকিও করেছে। আসমিন মুচকি হাসল, শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমার নাম কি? লুবানা জান্নাত। তোমার চাকরি হয়ে গেছে লুবানা, আজ থেকে জয়েন করবে। ওকে কাজ বুঝিয়ে আরএস কোম্পানিতে পাঠিয়ে দাও। আসমিন চলে যেতেই সবাই নিজের কাজে মন দিল। সানভি ভোতা মুখ করে তাকিয়ে আছে লুবানার দিকে। লুবানা বিশ্ব জয় করা হাসি দিল। সানভির দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, চলুন দাদু, এইভাবে দাঁড়িয়ে থাকলে আপনার নাট বল্টু জং ধরে যাবে। আমাকে আমার কাজ বুঝিয়ে দিয়ে না হয় কবরে চলে যাবেন। আপনার জন্য বাহির পরিবেশ উপযোগী না। সানভি কটমট করে তাকিয়ে হনহন করে চলে গেল। লুবানা ওর পিছু যেতে যেতে গা জ্বালানি হাসি দিতে লাগলো। আশিয়ানের মুখোমুখি বসে আছে আসমিন। ঢাকার বিলাসবহুল 5 তারকা হোটেলের সুইট রুমে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। কেমন আছেন জাহিন চৌধুরী? আসমিন হালকা হাসলো। বাঁকা চোখে একবার আশিয়ানের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাফিয়া সাহেব, আপনার কি খবর? বাংলাদেশ ঘোরা হয়েছে? সুন্দরবন ঘুরে আসতে পারেন। বাংলার বাঘ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তখন আর এই শহরের বাঘের সাথে টক্কর দেওয়ার চুলকানি উঠবে না। আশিয়ান শব্দ করে হেসে উঠল।
আসমিনের দিকে হালকা ঝুঁকে কৌতুক গলায় বলল, এত ভালোবাসা কার জন্য বাঘ সাহেব? নূরের জন্য? বোন কিন্তু আমার আস্ত ভাগিনী। আমি না হয় কিছু নাই করলাম, আপনার ভাগিনী আপনাকে ছাড়বে তো? আসমিন অবাক হওয়ার ভান করে বলল, ছাড়বে কেন? আমি বা ছাড়তে দিব কেন? আমি তাকে আমার ভালোবাসায় বন্দিনী করব। তার তেজ আমিতে শুরু হয়ে আমিতে শেষ হয়ে যাবে। বড্ড আদরের বউ আমার। আমি আবার বউ ছাড়া একদম থাকতে পারি না। আসমিন খুক খুক করে কেসে উঠল। সম্পর্ক যেমনই হোক না কেন, বোন তো হয়। তাকে নিয়ে এমন লাগামহীন কথাবার্তা কানে লাগছে। আসমিন আশিয়ানের অস্বস্তিকে পাত্তা না দিয়ে সরাসরি মূল কথায় ঢুকে গেল। তোর মামি তোমাকে এখানে কি মনে করে আনলো ভাই আমার? কি চাই তোমার? আমার পুরো সাম্রাজ্য চাই, পুরোটা। আসমিন বাঁকা হাসল। সাম্রাজ্য তো আমার রানীর। তার রাজা তোমার সামনে বসে, তাকে টপকে নিতে পারলে নিয়ে নাও। আর যদি রানী না থাকে? আমার ফুপির শেষ অংশ তুমি। তোমাকে মারতে আমার খারাপ লাগবে। বিষাক্ত অতীত টেনে এনো না আসিয়ান। আমি ধ্বংস হলে কেউ সুখে থাকবে না। চেনো তো আমাকে। কি করতে পারি নতুন করে বোঝাতে হবে না নিশ্চয়ই। আশিয়ান আসমিনের শান্ত মুখের দিকে তাকালো। চেহারায় কোনো ভয়, অস্থিরতা, চিন্তা, রাগ কোনো কিছুরই ছাপ নেই। সে জানে আসমিন ভয়ঙ্কর। যা কেউ জানে না তা আশিয়ান জানে। ভালো মানুষ তো সেও নয়। আপনার সত্যি সামনে এলে আপনার রানী যথেষ্ট আপনাকে ধ্বংস করার জন্য। নিজেকে নিয়ে ভাবো। একটা মাত্র জীবন তোমার। এটা হারালে কি দিয়ে দেহ চালাবে? ঠান্ডা মাথায় হুমকি দিয়ে চলে গেল আসমিন। আশিয়ানের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে। নূরকে মেরে ফেলা তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য সব কিছু নিজের করে নেওয়া। অমির সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, ফলাফল শূন্য। তাদের জীবনটা বড্ড অগোছালো। সব থেকেও কেউ নেই। আসমিনের সাথে তার যে সম্পর্ক তা কয়েকজন ছাড়া কেউ জানে না, এমনকি অমিও না। কামিনী চৌধুরীকে নিরাশ করবে না সে। নিজের সর্বোচ্চ দিয়ে সে আসমিনের মোকাবেলা করবে। কেউ কাউকে জানে মারতে পারবে না। সমস্যাটা এখানেই। না হলে এতদিনে কেচ্ছা খতম হয়ে যেত। আসমিন সরাসরি নূরের অফিসে চলে এসেছে। নূর সকাল থেকে তার ফোন রিসিভ করছে না। এত আদর ভালোবাসা দেওয়ার পরেও বউ তাকে পাত্তা দিচ্ছে না। তার মেহনত সব জলে ভেসে গেল। তাই সে চিন্তা করেছে এখন থেকে বউকে বেশি ভালোবাসবে। সকাল বিকাল ট্যাবলেট খাওয়ার মতো বউকে আদর করতে হবে। দরকার হলে রাজনীতি ছেড়ে বউয়ের আঁচল ধরে ঘোরার চাকরি নিয়ে নিবে। বউকে তার জন্য পাগল করেই ছাড়বে। তবে না প্রেমটা মাখো মাখো হবে। আসমিন কেবিনে প্রবেশ করতেই নূর ভ্রু কুচকে সেদিকে তাকালো। আসমিনকে দেখে কপাল কুচকে বলল, কি চাই? বউয়ের অ্যাটেনশন। তুমি এমন বেইমান কিভাবে হলে নূর? সারা রাত ভালোবাসার এই দাম দিলা? এত আদর ভালোবাসার পরে তোমার উচিত ছিল আমার কোলে বসে থাকা। আর তুমি সকাল হতেই সব ভুলে গেলে। মানে কাজ শেষ, খোদা হাফেজ। নূর শান্ত চোখে তাকিয়ে আসমিনের সমস্ত বাজে কথা হজম করে নিল। আসমিন থামতেই পুনরায় কাজে মন দিয়ে শান্ত গলায় বলল, আপনার ছিমার্কা কথা শেষ হলে বিদায় হন। আসমিন নূরকে টেনে তুলে নিজের সাথে চেপে ধরল। কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, ফোন ধরছিলে না কেন? বিজি ছিলাম। নূরের সহজ উত্তরটা সহজভাবে নিতে পারল না আসমিন। তবে নূরকে কিছু বুঝতে দিল না। কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে গালে বুলিয়ে পড়ল, খেয়েছো কিছু? এখন শরীর কেমন লাগছে? ভালো লাগছে। খাইনি, খাবো এখন। চলো একসাথে খাই। লুবানা নামে একটা মেয়ে আসবে। আজ থেকে ও তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সান সব বুঝিয়ে এখানে নিয়ে আসবে। তোমার সাথে সারাদিন থাকবে। মেয়েটা এতিম। রাতের নূর মঞ্জিলে থাকার ব্যবস্থা করে দিও। ছোট একটা ভাই আছে, সেও ওর সাথেই থাকবে। কোনো অসুবিধা নেই তো? সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। এবার ছাড়ো, ক্ষুধা পেয়েছে তো। আসমিন ছাড়ল না। হাতের বাঁধন আরো শক্ত করে নূরকে নিজের সাথে চেপে ধরল। ফিস ফিস করে বলল, ছাড়তে পারবো না। আমার মুড নেই। বউ কি ছেড়ে দেওয়ার জিনিস? বউ এইভাবে জড়িয়ে রাখার জিনিস? চুপ করে থাকো, না হলে অফিসকে বেডরুম বানাতে আমার সময় লাগবে না। রাতের আকাশ দেখায় মগ্ন নূর। আকাশের দিকে তাকিয়ে মনে কিছু একটা ভেবে চলেছে সে। আসমিন এখনও বাসায় আসেনি। তার জন্যই অপেক্ষা করছে নূর। মুখে স্বীকার না করলেও সে আসমিনকে অসম্ভব ভালোবাসে। আসমিন তার রক্তে মিশে আছে। এক মুহূর্ত চোখের আড়াল হলেই বুকের ভেতর আনচান শুরু হয়ে যায়। আচ্ছা, আসমিন কি বুঝতে পারে তার অস্থিরতা?
তার চোখ দেখে ভালোবাসার গভীরতা বুঝতে পারে এই বচ্চাদ মন্ত্রী। আসমিনের ভালোবাসায় আবার অত রাগ ঢাক নেই। সে যেখানে সেখানে নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলে। গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন বউয়ের কথা মনে পড়লে মিটিং থামিয়ে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আলোচনা বন্ধ রাখুন, আমি আমার বউকে মিস করছি। তার সাথে কথা বলা এই মুহূর্তে অক্সিজেন নেওয়ার মতো জরুরি। প্রথম প্রথম সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেও এখন এসব স্বাভাবিক হয়ে গেছে। আড়ালে সবাই মুখ টিপে হাসলেও মুখ ফুটে কিছু বলার সাহস কেউ করে না। পেছন থেকে কেউ জড়িয়ে ধরায় ধ্যান ভাঙল নূরের। আসমিনের চেঞ্জ পারফিউম নাকে ধাক্কা খেতেই মুখে হাসি ফুটল নূরের। আমাকে রেখে আকাশে কি দেখো বউ? নূর হালকা হেসে জড়িয়ে ধরল আসমিনকে। আকাশের মাঝে আমি আপনাকেই খুঁজি মন্ত্রী সাহেব। আপনি যখন আমার থেকে দূরে থাকেন তখন আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। মনে হয় এই আকাশের নিচেই তো আপনি আছেন। আমাদের মাঝে কোনো দূরত্ব নেই, আপনি আর আমি এক আকাশের নিচেই আছি। আসমিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আজ নূরের চোখে শুধু তার জন্য ভালোবাসাই দেখতে পাচ্ছে। আসমিন নূরের কপালে চুমু খেয়ে মন্থর গলায় বলল, ভালোবাসি বউ, আমাদের মাঝে যাই কিছু হয়ে যাক না কেন, কখনো আমাকে ছেড়ে যেও না। সহ্য করতে পারবো না আমি। আমার জীবনে আমি নিজের বলতে শুধু তোমাকেই বুঝি, যে আমার একান্ত ব্যক্তিগত মানুষ, যাকে আমি আমার নিজের চেয়েও বেশি চাই। তুমি হচ্ছ আমার একমাত্র প্রশান্তির কারণ, আমার চক্ষু শীতলকারিণী। তুমি যদি চাঁদ হও তাহলে আমি সুবিশাল আকাশ নূর। তোমার আমাতে উঠে আমাতেই অস্ত যেতে হবে। পালানোর চেষ্টা করো না নূর, তোমার শুরু থেকে সমাপ্তি আমিতেই সীমাবদ্ধ। নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন নিচেতে আবদ্ধ করে নিল নূরকে। নাকে নাক ঘষে গালে হাত বলিয়ে নূরের চোখে চোখ রাখল। নূর আসমিনের চোখে চোখ রেখে বলল, আমার বিশ্বাস নিয়ে কখনো খেলবেন না মন্ত্রী সাহেব। আমি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করি না। যে সম্পর্কে ধোঁকা, কপটতা, প্রতারণা থাকবে সেই সম্পর্ক নূর পায়ে মারাতে 1 মিনিটও সময় নষ্ট করবে না। আপনি আমাকে বিশ্বাসের নিশ্চয়তা দিন, আমি আপনাকে সম্পর্কের নিশ্চয়তা দিব। নূর নামের অর্থ জানেন তো মন্ত্রী সাহেব? নূর মানে হচ্ছে আলো। আলোকে বন্দি করার ক্ষমতা আল্লাহবাদে কার আছে? আমি চাইলে আপনি আমার ছায়ার নাগালও পাবেন না। তাই সাবধান। যে নূর আপনাকে ভালোবেসে জান্নাত দেখাতে পারে, সেই নূর ঘৃণা করে আপনার জীবন জাহান্নামও করে দিতে পারে। আসমিনের বুক কেঁপে উঠল নূরের কথা শুনে। হাতের বাঁধন হালকা হয়ে গেল। অস্থির চোখজোড়া নূরের চোখে রাখতেই নূরের কথার সত্যতা দিনের মতো পরিষ্কার দেখতে পেল সে। নূর গভীর চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। তার বুকেও কাঁপন ধরেছে। এই ভালোবাসায় ফাটল ধরবে না তো? ভালোবাসার খুনসুটিতে নূর আর আসমিনের জীবন। কামিনী চৌধুরী হঠাৎ করেই চুপ করে গেছে। আশিয়ানও নিচের মতোই আছে। এ যেন ঝড় আসার আগের নিস্তব্ধতা। আসমিন আর নূরের সম্পর্ক স্বাভাবিক দেখা গেলেও তাদের মনের খবর সম্পর্কে কেউই অবগত না। গত 1.5 মাস যাবৎ অমি গুম হয়ে আছে। আমজাদ চৌধুরী নিজের মতো থাকে। সংসারটা মায়া বেগম টেনে হিচড়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। সংসারের দিকে কারোর মন নেই, যে যার কাজে ব্যস্ত। আসমিন রাজনীতি নিয়ে ইদানিং খুব ব্যস্ত থাকে। যতটুকু সময় পায় নূরের সাথেই কাটায়। হঠাৎ করেই নূরের অফিসে লারার আগমন। লারাকে দেখে বিরক্ত চোখে তাকালো নূর। আসমিনের এত অপমানের পরেও এই মেয়ের লজ্জা হয়নি। লোবানা লারার এভাবে হুট করে ঢুকে পড়ায় কপাল কুঁচকে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকাতেই বুঝল এই আগন্তুকের আগমনে নূর খুশি নয়। এইভাবে অসভ্যর মতো নক না করে ঢুকে পড়লেন কেন? যান, আবার গিয়ে নক করে তারপর অনুমতি নিয়ে তারপর আসুন। লোবানার কাট কাট গলায় বলা কথাগুলো শুনে মেজাজ খারাপ হয়ে গেল লারার। মুখে লাগাম দিয়ে কথা বলো। 2 টাকার কর্মচারী হয়ে এভাবে কথা বলো কিভাবে? সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাইরে যাও, আমার নূরের সাথে কথা আছে। মুখে লাগাম দেব কেন? আমি কি ঘোড়া নাকি? আমার লাগামের কথা চিন্তা না করে আপনি আপনার পায়ের লাগাম দিন, যেখানে সেখানে ঢুকে পড়ে। লারা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল লোবানার দিকে। নূর নিজের মতো কাজ করে যাচ্ছে। এখানে কি হচ্ছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। লারা নূরের এই নির্লিপ্ততা দেখে ফুঁসে উঠল। দাঁত কিরমির করে বলল, খুব দেমাগ বেড়েছে না? যে আসমিনের জন্য এত আকাশে উঠছ, সেই তোমাকে ছুঁড়ে ফেলবে।
ভোগ করা শেষ হলে রাস্তায় ছুঁড়ে মারবে, তখন না এ ঘাটের রবে না ও ঘাটের। নূর শান্ত চোখে তাকালো লারার দিকে, চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, নূর কোনো মন্ত্রীর দাপটে চলে না। আমি কে ভুলে গেছো বুঝি? তেহচির নূর শিকদার আমি। শিকদারেরা মন্ত্রী বানায়, মন্ত্রীদের ক্ষমতায় চলে না। তোমার কি মনে হয় লারা, পুকুরের পানি দিয়ে শিকদাররা এই সাগর বানিয়েছে? নর্দমায় থাকো তো, তাই এই বিশাল সাম্রাজ্য সম্পর্কে ধারণা নেই। লোবানা, একে নর্দমায় ফেলে দিয়ে এসো। ম্যাডামের এত ভালো পরিবেশ সহ্য হয় না। লারা সাপের মতো ফোঁস করতে লাগলো। শুধু একটা সুযোগের অপেক্ষা, তখন দেখবে এত ভাব কোথায় থাকে। ও ম্যাডাম, দরজা ওই দিকে, নাকি সিকিউরিটি রাখতে হবে? লারা লোবানার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। নূর চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছে। লোবানা কিছু না বুঝলেও তার নূরের জন্য খারাপ লাগলো। আসমিনকে তার খারাপ মনে হয়নি, তার সাথে খুবই ভালো ব্যবহার করে, বড় ভাইয়ের মতো স্নেহ করে। নূরের সমস্ত খবরাখবর তার থেকেই নেয়। মাথা ঘুরতে শুরু করেছে লোবানার। আপনি ঠিক আছেন ম্যাম? আজকের মিটিংগুলো ক্যান্সেল করে দাও, আমি বাসায় যাচ্ছি। লোবানা মাথা নেড়ে সাই জানালো। আসমিন আজ সারাদিন নূরের খবর নেওয়ার সুযোগ পায়নি, মন্ত্রণালয়ে আটকে গেছে। ইদানিং নূরের শরীর খুব একটা ভালো থাকে না, খাওয়া দাওয়ায় প্রচণ্ড অরুচি। আসমিন জোর করেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি, তাই আজ ডাক্তার বাসায় আনার সিদ্ধান্ত নিয়েছে সে। তার বউ খাবার দেখে নাক মুখ কুঁচকে ফেলবে আর সে মুখ বুজে দেখবে, তা হতে পারে না। এক বিয়ে করেই তার এই অবস্থা। বাবার মতো দুই বউ থাকলে না জানি কি হতো। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা স্টাডি রুমে চলে গেল। মায়া বেগম নূরের খাবারটা স্টাডি রুমেই পাঠিয়ে দিল। বাসায় এখন আর একসাথে বসে খাওয়া দাওয়া হয় না, এক একজন এক এক সময় খায়। কামিনী চৌধুরী কানাডা গিয়েছে 2 দিন আগে। মায়া বেগমের সাথে সে খারাপ ব্যবহার করে না, কোনো কথাও বলে না। আমজাদ চৌধুরীর সামনেও খুব কম পড়ে। আমজাদ চৌধুরী চাতক পাখির মতো বসে থাকে তাকে এক পলক দেখার জন্য, কিন্তু দিনে একবারও দেখা পান না। মাঝে মাঝে সপ্তাহ পার হয়ে যায়, অপেক্ষা শেষ হয় না। আসমিন বাড়িতে যখন ঢুকেছে তখন রাত 10টা। আমজাদ চৌধুরী সোফায় চোখ বুজে বসে আছে। কয়েকদিনে বয়স অর্ধেক বেড়ে গেছে। আসমিন ধপ করে গিয়ে তার পাশে বসে পড়ল, গম্ভীর গলায় বলল, এভাবে বসে আছো কেন? ক্লান্ত লাগছে তোমাকে? এভাবে চললে তো নূরের আর ননদের মুখ দেখা হবে না। আমি কত বড় মুখ করে বলেছি আমার আব্বু ইজ এ স্ট্রং ম্যান, আর তুমি কি না বোয়াল মাছের মতো চিত হয়ে পড়ে আছো। কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কলিকাতা হারবাল, এক ফাইলই যথেষ্ট। স্টাডি রুমে বিধ্বস্ত হয়ে বসে আছে নূর। অনুভূতিহীন চোখে এক মনে তাকিয়ে আছে আসমিনের ডায়েরির দিকে। একটিমাত্র ডায়েরি জীবনের অনেক অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনে দিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোর খামচে ধরে বসে আছে নূর। কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরায় ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ডায়েরি থেকে নজর সরিয়ে রক্তাক্ত চোখে তাকালো দেওয়ালে টাঙানো আসমিনের বিশাল ফ্রেমের ছবির দিকে। নিজেকে টেনে হিঁচড়ে দাঁড় করালো নূর। ডায়েরিটা জায়গা মতো রেখে আসমিনের ছবির সামনে এসে দাঁড়ালো। এত বড় ধোঁকা! আপনাকে কি শাস্তি দিই বলুন তো মন্ত্রী সাহেব? কি নিখুঁত অভিনয় আপনার! আপনি তো নিজের পারফরমেন্স দেখিয়ে দিলেন, এবার আমারটা দেখানোর পালা। অভিনয় করতে ভালো লাগে তাই না? তো চলুন এক দফা টক্কর আমাদের মাঝেও হয়ে যাক। আপনার চালে যদি আপনাকে মাত না দিয়েছি তো আমার নামও তেহুচি নূর শিকদার নয়। আসমিন আসার পর থেকে নূরকে একবারও দেখেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কপাল কুঁচকে চারিদিকে চোখ বোলালো সে। হাতের টাওয়ালটা বারান্দায় গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়া রান্নাঘরে কাজ করছিলেন। আসমিন নিচে এসে অস্থির গলায় বলল, নূর কোথায় আন্টি? বৌমা তো অনেকক্ষণ আগে স্টাডি রুমে গিয়েছে, দুপুরের খাবারটাও ওখানেই খেয়েছে, নিচে তো আসতে দেখিনি। আসমিন ভয়ার্ত চোখে তাকালো মায়া বেগমের দিকে। হুঁশ ফিরতেই এক প্রকার দৌড়ে গেল স্টাডি রুমের দিকে। মায়া বেগম প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে নিজের কাজে মন দিল। শুধু বাড়ির লোকই না, চেনা জানা সবাই জানে আসমিন নূরকে চোখে হারায়। শাহজাহানের মতো নূরের জন্য নূরমহল বানিয়ে ফেললেও কেউ অবাক হবে না। শেফকে নিচের কাজ বুঝিয়ে দিয়ে রুমের দিকে গেলেন মায়া বেগম। শরীরটা আজ খুব একটা ভালো না, জ্বর আসবে হয়তো। আমজাদ চৌধুরী তার দিকে ফিরেও তাকায় না,
তাতে অবশ্য তার কষ্ট হয় না, বরং এমন নিখুঁত ভালোবাসা দেখে মনে মনে তৃপ্তি পায় সে। হুড়মুড় করে স্টাডি রুমে ঢুকতেই নূর আসমিনের দিকে চোখ তুলে তাকালো। নূরের হাতে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি। আসমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নূর মুচকি হেসে বই রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কাছে এসে আসমিনের বুকে মাথা এলিয়ে দিল। আসমিনও আঁকলে নিল নূরকে। হৃৎপিণ্ডের তীব্র থুকপুকানি নূরের কানে এসে বাড়ি খাচ্ছে। নূর বাঁকা হাসল, ব্যঙ্গাত্মক গলায় বলল, ভয় পেয়েছেন নাকি মন্ত্রী সাহেব? এভাবে বুক কাঁপছে কেন? এভাবে তো অপরাধীর বুক কাঁপে। করেছেন নাকি কোনো বড়সড় অপরাধ? আসমিন হাত আলগা করে নূরকে নিজের সামনে আনলো। নূরের চোখে চোখ রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূরের চোখ একেবারে শান্ত, হাসি হাসি মুখে এসে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন নিজেকে শান্ত করল। নূরকে নিজের সাথে চেপে ধরে আস্তে করে বলল, অপরাধ তো করেছি বউ, আজ সারাদিন বউয়ের খবর নিতে পারিনি, এটা তো গুরুতর অপরাধ, শাস্তি তো পেতেই হবে। আমি দিব আপনাকে শাস্তি। আজ সারা রাত আমার সাথে বারান্দায় গল্প করে কাটাতে হবে। শাস্তি মঞ্জুর তো মন্ত্রী সাহেব? আসমিন চোখে হাসল, নূরের কপালে চুমু খেয়ে ঘোর লাগা গলায় বলল, এমন শাস্তি আমি সারা জীবন পেতে চাই বউ। আসমিনের কাছে আসায় গা গুলিয়ে উঠল নূরের। নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। আসমিন ভ্রু কুঁচকে ফেলল। নূরের ঠোঁটের দিকে চোখ যেতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। দ্রুত পায়ে এসে নূরের গাল চেপে ধরল। কাটা জায়গায় স্লাইড করতে করতে বলল, এভাবে কাটলো কিভাবে? ঠোঁট কামড়েছ কেন? এখন আমি চুমু খাবো কোথায়? প্রথম কথাগুলো রাগ করে বললেও শেষ কথাটা দুঃখী দুঃখী গলায় পড়ল আসমিন। নূর শান্ত চোখে তাকালো আসমিনের দিকে। অভিনয় বুঝি ভালোবাসা এত নিখুঁত হয়? এই মেয়ে, কথা বলছো না কেন? আসমিনের ধমকের পিঠে কিছু বলার আগেই মাথা ঘুরে উঠল নূরের। ঝাপসা চোখে একবার আসমিনের দিকে তাকিয়ে ঢলে পড়তেই আসমিন আগলে নিল নূরকে। অস্থির গলায় ডাকতে লাগলো, বউ, কি হয়েছে তোমার? নূর। নূরকে কোলে তুলে নিজের রুমের দিকে যেতে যেতেই চিৎকার করে সবাইকে ডাকলো আসমিন। বিছানায় শুইয়ে দিয়ে অস্থির হয়ে ফোন করলো ডক্টরকে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। লোবানা গিয়ে নূরের হাত পা মালিশ করতে লাগলো। মায়া বেগম চোখে পানি ছিটিয়ে দিলেও নূরের জ্ঞান ফিরল না। আসমিন পাগলের মতো নূরকে ডেকে যাচ্ছে বারবার। লোবানার ছোট ভাই লিমন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে আসমিনকে ভয় পায়। এখন আসমিনের পাগলামি দেখে আরো ভয়ে সেটিয়ে গিয়েছে। আমজাদ চৌধুরী চিন্তিত গলায় বলল, এভাবে বসে থেকো না, ওকে হসপিটালে নিয়ে যাও। আসমিন আর এক মুহূর্ত দেরি করল না। নূরকে কোলে তুলে রুম থেকে বেরুতেই সানভি হন্ততন্ত পায়ে প্রবেশ করলো ডক্টর নিয়ে। আসমিন আবার নূরকে রুমে নিয়ে শুইয়ে দিল। সবাইকে বেরিয়ে যেতে বলতেই আসমিনের ভয়ঙ্কর দৃষ্টিতে দমে গেল ডক্টর। সবাই বেরিয়ে গেলেও আসমিন নূরের হাত ধরে তার পাশেই বসে রইল। ডক্টর চেক আপ করে মুচকি হেসে আসমিনের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন স্যার, শি ইজ প্রেগনেন্ট। অতিরিক্ত চিন্তার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছেন, এখন ওনার রেস্ট প্রয়োজন। আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। কাল হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে আনবেন, তাহলে ম্যামের কন্ডিশন ভালোভাবে বোঝা যাবে। ডক্টরের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে আসমিন। তার কানে শুধু একটা কথাই বাজছে, শি ইজ প্রেগনেন্ট। ডাক্তারের বাকি কথা তার কানে গেল কিনা বোঝা গেল না। ঘাড় নেড়ে সম্মতি দিতেই ডাক্তার মুচকি হেসে বেরিয়ে গেল। আসমিন এক মনে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আসমিনের হাতের মুঠোয় থাকা নূরের হাতটার কয়েকটা নখ ভেঙে গিয়েছে। আসমিন হালকা ঝুঁকে জড়িয়ে ধরল নূরকে। উত্তেজনায় তার পুরো শরীর কাঁপছে। মনে হচ্ছে সে জ্ঞান হারাবে। নিচে লুবানার চিৎকার শোনা যাচ্ছে। সানফি ধমকেও তাকে থামাতে পারছে না। এভাবে চিৎকার করছো কেন শাবানা? অসভ্যের মতো চিৎকার করা বন্ধ করো। সি, কি গলা, মনে হচ্ছে ফাটা বাঁশের ভিতর আটকে পড়া ইঁদুর কিসমিস করছে। লুবানা সমস্ত আনন্দ ভুলে ফুঁসে উঠল। কটমট করে তাকালো সানফির দিকে। ও হ্যালো, মিস্টার কবরস্থানের বাসিন্দা। আমার নাম লুবানা, লুবানা, নট শাবানা। আর আমার গলা মোটেও ইঁদুরের মতো নয়। আপনার কানের সমস্যা।
লক্কর জক্কর যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না আপনার? তাজ্জব ব্যাপার। সানভি রাগী চোখে তাকিয়ে আছে লুবানার দিকে। মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে সে। আর এদিকে লিমন দুজনের ঝগড়া দেখছে আর হাই তুলছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগম নূরের রুমে গিয়েছে। না হলে ইজ্জত পানি পানি হয়েছে তো এই মেয়ের জন্য। দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, না হলে ছাদে তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। বিয়াদবির একটা আদব থাকা দরকার। আসছে ধাক্কা দিতে, বলি হাড়গুড় সব ঠিক জায়গা আছে তো? আগে চেক করে আসুন। দেখা গেল চোখ কানের মতো হাড্ডিও দু একটা কবর রেখে এসেছেন। লুবানা মুখ বাঁকিয়ে চলে গেল। সানভি কটমট করতে করতে লিমনকে বলল। দেখেছো কেমন বেয়াদব? লিমন হক চুকিয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল। আসমিনের পাশে দাঁড়িয়ে আছে আমজাদ চৌধুরী। ছেলের খুশির পরিমাণ তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে দাম্ভিক হাসি দিল। আমজাদ চৌধুরী ভ্রু কুঁচকে তাকালো ছেলের দিকে। নিশ্চিত এখন বেহায়া মার্কা কিছু বলবে। এখানে মায়া বেগমও আছে। আমজাদ চৌধুরী আর লজ্জায় পড়তে চাইল না। রুম থেকে বেরিয়ে যেতে নিতেই আসমিন তার কানে কানে ফিসফিস করে বলল। একা যাচ্ছ কেন? তোমার বউ নিয়ে যাও। একা গেলে সুখবর পাবো কিভাবে? ওষুধে তো কাজ করার কথা। খাচ্ছ তো ঠিকঠাক? মনের মধ্যে দুষ্টু আমজাদ চৌধুরী উকি দেয়নি এখনো? না, টিউবলাইট হয়ে যাওনি তো আবার? আমজাদ চৌধুরী মনে মনে কয়েক ঘা লাগালেন ছেলের গালে। এরকম একটা বচ্চার ছেলে তারই কেন হতে হলো? দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন তিনি। বাকি ইজ্জতটুকু এই ছেলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেকে মাঝে মাঝে অসহায় রমণী মনে হয়। আর আসবিনকে রাস্তার বকাটে। রাতের আকাশে অজস্র তারার মেলা বসেছে। চারিদিকের ভ্যাপসা গরমের কারণে সবার জীবন ওষ্ঠাগত। ছাদের দোলনায় বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছে নূর। সারাদিন এসির ভেতর থেকে গরমের তীব্রতা উপভোগ করার সুযোগ হয় না। পূর্বপুরুষদের অর্জনের জন্য এই বিলাসবহুল জীবন তার। কি হতো যদি এত বিলাসিতা না থাকতো? আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতো তারাও না হয় সংগ্রাম করে বেঁচে থাকতো। দামি গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবন যাপন করত। দিন শেষে আপন মানুষগুলোকে পাশে তো পাওয়া যেত। কি হবে এত অর্থ প্রতিপত্তি দিয়ে? আভিজাত যদি দিন শেষে নিঃসঙ্গতা দেয়, সেই আভিজাত তো অভিশাপ স্বরূপ। বুক চিরে দীর্ঘশ্বাস অনুভব করল নিজের অস্তিত্বকে। মা হওয়ার সংবাদ তাকে আসমিনি দিয়েছে। চোখে মুখে তার কি নিদারুণ জ্যোতি ছিল। ভাবতেই নূরের ঠোঁটে বিষাদের হাসি ফুটে উঠল। কি হতো তাকে একটু ভালোবাসলে? মিথ্যা ভালোবাসি না বলে সত্যি ঘৃণা করি বলে না হয় গুলিই করে দিত। মৃত্যু যন্ত্রণা হয়তো এই মিথ্যার যন্ত্রণার থেকে কমই হতো। এই যে ক্ষণে ক্ষণে বুক ভারী হয়ে আসে, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে থেকে মরণ যন্ত্রণা দেয়, এর চেয়ে কি মৃত্যু ভালো ছিল না? আহা কষ্ট! এই কষ্ট তার পিছু কেন ছাড়ছে না? আর কতটা যন্ত্রণা ভোগ করলে কষ্ট তাকে রেহাই দিবে? এখানে কি করছো নূর? আমজাদ চৌধুরীর কথায় চোখ তুলে তাকালো নূর। বিষাদ মাখা হাসি দিয়ে আবার আকাশ দেখায় মন দিল। আজকাল কাউকে তার সহ্য হয় না। আশেপাশের সবাইকে প্রতারক মনে হয়। এত মানুষের ভিড়ে তার কেন একজন আপন মানুষ নেই? এই ভেবেই দিনের অর্ধেকটা সময় কেটে যায়। আমজাদ চৌধুরী এসে নূরের পাশে বসল। নূরের মলিন চেহারা দেখে ক্লান্ত শ্বাস ছাড়ল। কিছু না করেও এই মেয়েটাকে সব কষ্ট ভোগ করতে হচ্ছে। নিয়তি এত নিষ্ঠুর কেন? রাত হয়ে গেছে তোমার, এই সময়ে এভাবে এখানে বসে থাকতে নেই। ঘরেই যদি চান নেওয়ার মানুষ থাকে তাহলে বাইরে আর কিসের ভয়? আমজাদ চৌধুরী হকচকিয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো মা? একটা গল্প শুনবে আঙ্কেল? এক অভাগী রাজকুমারীর গল্প। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর হালকা হেসে বলতে শুরু করলো। এক দেশে এক রাজকুমারী ছিল, রাজা রানীর চোখের মণি। হেসে খেলে তাদের জীবন পার হচ্ছিল। একদিন হুট করেই তাদের জীবনে অতীত হানা দিল। রাজার বোন প্রেমে পড়েছিল এক ভিনদেশী যুবকের। রাজার অগোচরে রেজিস্ট্রি করে বিয়েও করেছিল তারা। একমাত্র বোনের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রাজা। ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেল জবাব চাইতে। বোন নিজের ভালোবাসার কথা জানালে রাজা তাদের মানতে অস্বীকৃতি জানান।
বোন ও জেদ ধরে রাজার সাথে তর্কে লিপ্ত হয়। রানী দুজনকে থামাতে ব্যর্থ হলে রাজার বোনকে বোঝায় আপাতত রাজার কথা মেনে নিতে। বোন তাকে অপমান করতে পিছুপা হয় না, বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতেও পিছুপা হয় না। প্রেয়সীর গায়ে আঘাত সহ্য করতে পারে না রাজা। সকল রাগ গিয়ে জমা হয় ভিনদেশী যুবকের উপর। আঘাত করে বসে বোনের স্বামীকে। দুর্ঘটনাবশত মৃত্যু হয় তার। স্বামীর মৃত্যুর শোকে নিস্তব্ধ হয়ে যায় বোন। মৃত্যুর কারণ ধামাচাপা দিলেও বোনের নজরে থেকে যায় আজীবন দোষী। 2 মাসের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে বারবার আফসোস করতে থাকে রাজা। বোনের নীরবতা তাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিজের অপরাধ দেখিয়ে দিচ্ছিল। হাতে পায়ে ধরেও ক্ষমা পায়নি সে। 9 মাস পরে এক ফুটফুটে ছেলের জন্ম দেয় সে। ছেলে জন্ম দেওয়ার 3 মাস পর বিয়ে করে নিজের বেস্ট ফ্রেন্ডকে, যাকে ভালোবাসলেও আজ পর্যন্ত স্বামীর অধিকার দিতে পারেনি। নিজের প্রথম ভালোবাসাকে ভুলে এগিয়ে যেতে পারেনি সে। ছেলেকে সব সময় নিজের থেকে দূরে রেখেছে সে। ছেলের মুখের আদল বারবার তাকে তার ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দিত, যাকে তার ভাই খুন করেছে। প্রতিশোধের আগুনে বারবার নিজের সত্তাকে জ্বালিয়ে ভাইকে ধ্বংসের খেলায় নেমেছে সে। ক্ষমা করার ভান করে তাকে বারবার আঘাত করেছে। ঠান্ডা মাথায় তার প্রিয়তমা স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। দেখাশোনার নাম করে রাজার আদরের রাজকুমারীকে চাকরানির মতো ট্রিট করেছে। প্রথম স্বামীর বোনকে দিয়ে রাজাকে সিডিউস করেছে। সেই সন্তানদেরকেই তাকে ধ্বংস করার কাজে লাগিয়েছে, শেষ পর্যন্ত নিজের ছেলেকে দিয়ে। আচ্ছা আঙ্কেল, এক ভুলের কত শাস্তি হয় বলো তো? অনুশোচনার চেয়ে বড় শাস্তি কি এই পৃথিবীতে আর কিছু আছে? এখন রাজকুমারী যদি প্রতিশোধ নিতে চায়, তার মাকে খুন করার প্রতিশোধ, তার শৈশব কৈশোর নষ্ট করার প্রতিশোধ, মিথ্যে সম্পর্ক বেঁধে দেওয়ার প্রতিশোধ, ভালোবাসার নামে ঠকানোর প্রতিশোধ, তাকে এই পৃথিবীতে পুরোপুরি এতিম করে দেওয়ার প্রতিশোধ, তাকে প্রতারণার মতো মরণ যন্ত্রণা দেওয়ার প্রতিশোধ, তখন রাজকুমারী অপরাধী হবে না তো? কিছু না করেও সেই তো সবচেয়ে বেশি শাস্তি পেল। তার প্রতিশোধ নেওয়া অন্যায় হবে না, তাই না? আমজাদ চৌধুরীর চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। নূরের দিকে তাকানোর সাহস নেই তার। এই তিক্ত সত্যিগুলো নূর কিভাবে জানলো তা নিয়েও মাথা ব্যথা নেই। আসমিন তার ছেলে না হলেও সে তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নিজের বুকে রেখে মানুষ করেছে তাকে। কখনো বুঝতে দেয়নি সে তার নিজের ছেলে না। একটা সময় এসে আসমিনও সত্যিটা জেনে যায়। সত্য হচ্ছে সূর্যের আলোর মতো, হাজার মেঘের আড়ালে ঢাকা পড়লেও তা একসময় প্রকাশ পাবেই। আসমিন সত্যিটা জানলেও সবসময় না জানার ভান করে থেকেছে। আগের চেয়ে বেশি তার সাথে শুরু করে। বন্ধুর মতো মিশেছে তার সাথে। এক সিগারেট 2 জন ভাগ করে খেয়েছে কত। তার বাবা হয়ে সে এখনো ভার্জিন, সেই আফসোসে কত কত হতাশার শ্বাস ফেলেছে। শুধুমাত্র কামিনীর প্রতিশোধের নেশা সবকিছু শেষ করে দিল। নূরের অসমাপ্ত কথার রেশ প্রমাণ করছে সে আরও অনেক কিছু জানে। আর চুপ থাকার মেয়েও সে না। ছেলের জন্য বুকের ভেতর আনচান করতে লাগলো আমজাদ চৌধুরীর। সে জানে তার ছেলে কতটা হিংস্র। ঠান্ডা মাথায় বাঘ শিকার করার মতো ছেলে তার। আমজাদ চৌধুরীর ভয়ে চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে মলিন হাসল নূর। তাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, চিন্তা করো না আঙ্কেল, আমি প্রতিশোধ নিব না। প্রতিশোধ শুধু ধ্বংস করে। আমি চাই না আমার সন্তান আমার মতো জীবন পাক। মন্ত্রী সাহেবকে কিছু জানিও না। সম্পর্কে আর কোনো দূরত্ব চাই না আমি। স্বামীর সন্তান নিয়ে শান্তিতে সংসার করতে চাই। আমজাদ চৌধুরী স্বস্তির শ্বাস ছাড়ল। নূরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ভরার গলায় বলল, কষ্ট পেও না মা, সবকিছু বাদ দিলেও এ কথা সত্য, আসমিন তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওর ধ্যান ধারণা একমাত্র তুমি। তোমার শূন্যতা ওকে কতটা উন্মাদ করে দেয় তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওকে কষ্ট দিও না, তাড়াতাড়ি নিচে চলে এসো। আসমিন এসে তোমাকে এখানে দেখলে রাগ করবে। নূর মাথা নাড়িয়ে সাই জানালো। আমজাদ চৌধুরী ধীর পায়ে নেমে গেল ছাদ থেকে। নূর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যে ভালোবাসা আমাকে বারবার আঘাত করছে, সে ভালোবাসা দিয়ে আমি কি করব আঙ্কেল? আমি তাকে কষ্ট দিব না। সে নিজেই তার কষ্টের কারণ হবে। সব থেকেও সে থাকবে নিঃসঙ্গ। যে বিষাদের সাগরে সে আমাকে ফেলে দিয়েছে, সেই বিষাদের স্বাদ সে পাবে না, তা কি করে হতে পারে?
আসমিন জাইন চৌধুরী যদি তার মায়ের ছেলে হয় তাহলে তেহজিব নূর শিকদারও তার বাবার মেয়ে। ধোকার পাল্টা জবাব দেওয়া তার রক্তের বৈশিষ্ট্য। বউ, আসমিনের ক্লান্ত গলা শুনে চোখ তুলে তাকালো নূর। সাদা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আসমিনকে। মুচকি হেসে হাত বাড়িয়ে দিল নূর। আসমিন নূরের হাত ধরে ধপ করে এসে বসে পড়ল নূরের পাশে। নূরের হাতে চুমু খেয়ে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নূরও বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে আসমিনের বুকে গা এলিয়ে দিল। ছাদে আসতে নিষেধ করেছি না? এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে তো তোমার। আমি যখন বাসায় থাকবো তখন আমাকে বলবে, আমি কোলে করে নিয়ে আসবো তোমাকে। আসমিনের কুচকানো মুখ দেখে হেসে ফেলল নূর। কাঁধে থুতনি ঠেকিয়ে নির্বিশেষে তাকিয়ে রইল আসমিনের ক্লান্ত চেহারার দিকে। এভাবে তাকিয়ে থেকো না তো, আমার লজ্জা লাগে। আপনার লজ্জাও লাগে? আমি খুব লাজুক ছেলে, বুঝলে? প্রথম যেদিন তোমাকে গভীরভাবে ছুঁয়েছিলাম সেদিন আমি 2 সেকেন্ড লজ্জায় চোখ বন্ধ করেছিলাম। ভাবা যায়? ইস, এত লজ্জার জন্যই তো সুখবর পেতে 12 দিন দেরি হলো। এত লজ্জা নিয়ে তো বছর বছর বাবা হতে পারবো না। কেমন বউ তুমি, বরের লজ্জা ভাঙাতে পারো না? নূর হতভম্ব হয়ে রাগ করতেও ভুলে গেল। 2 মিনিট আসমিনের গলা চেপে ধরার অদম্য ইচ্ছেটাকে ঘুম পাড়িয়ে হতাশার শ্বাস ফেলল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিলাসবহুল কেবিনে বসে আছে আসমিন। শান্ত মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট। তার সামনেই আমজাদ চৌধুরী বসে ছেলের মনোভাব বোঝার চেষ্টা করছে। সবকিছু জেনেও এভাবে হাতে হাত রেখে বসে আছো কেন? ও তোমাকে আঘাত করবে আসমিন। বাবা হতে চলেছো তুমি। নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নাও। আসমিন চোখ তুলে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। শান্ত গলায় বলল, ও আমাকে ঘৃণা করে আব্বু। যতটা ঘৃণা করলে একটা মানুষের হৃদয় ছিন্নভিন্ন করে দেয়া যায়, ও আমাকে ঠিক ততটা ঘৃণা করে। আমি প্রতিটি মুহূর্ত তা অনুভব করতে পারি। তাহলে কি তুমি এভাবে সবকিছু চলতে দিবে? রাগের বসে ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলেন, বাচ্চার সাথেও তো কিছু করে ফেলতে পারে। যে তোমাকে ঘৃণা করে সে তোমার বাচ্চাকেও তো ঘৃণা করবে। বুঝতে পারছো আমি কি বলছি? আমজাদ চৌধুরীর অস্থিরতা দেখে মুচকি হাসল আসমিন। চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। ভুল ভাবছো তুমি আব্বু। ও কখনো আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না। ও আমার একার সন্তান না, ও নূরেরও সন্তান। আমি হয়তো এখন ওকে অনুভব করতে পারিনি, কিন্তু নূর প্রতি মুহূর্তে ওকে অনুভব করছে। একজন মা কখনো তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন, নিজের সন্তানকে অবহেলা করবে না ও। আর আমার প্রতি ঘৃণাটা কি অযৌক্তিক আব্বু? আমজাদ চৌধুরী চুপ হয়ে গেলেন। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছে। রাফসান শিকদার ভুল ছিল। সে ইচ্ছে করে কামিনীর স্বামীকে মারেনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। এক প্রতিশোধের জন্য কামিনী নূরের মাকেও মেরে ফেলেছে। এরপরেও সে থেমে থাকেনি। রাফসান চৌধুরীকেও ছাড়েনি সে। নূরের মায়ের এখানে কোনো দোষ ছিল না। সে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছিল। কামিনীকে রাফসান শিকদারের কথা মেনে নিতে বলেছিল, যাতে পরবর্তীতে রাফসান শিকদারকে বোঝানোর কিছুটা সময় পায়। কিন্তু বরাবর উগ্র মেজাজের কামিনী তাকেই আঘাত করে বসল। পরিস্থিতি খারাপের দিকে একমাত্র কামিনী চৌধুরীর ঔদ্ধত্যের কারণে গিয়েছে। সে কামিনীকে বিয়ে করেছে তাকে আগলে রাখার জন্য। তার প্রখর ভালোবাসা কামিনী বারবার উপেক্ষা করে গিয়েছে। কামিনী চৌধুরী যে তাকে ভালোবাসে না তা কিন্তু না, কিন্তু তাদের মাঝে সারা জীবন দেওয়াল হয়ে রয়ে গেল তার প্রাক্তন। কামিনী চৌধুরীর প্রত্যেকটা অন্যায় জানার পর বারবার মুষড়ে পড়েছেন। বাধা দিতে গিয়ে তার রোষানলে পড়তে হয়েছে। প্রচণ্ড ভালোবাসার কারণে আইনের হাতে তুলে দিতে পারেনি। আজ তার প্রখর ভালোবাসায় কাল হয়ে দাঁড়ালো। তার আবেগে ভেসে যাওয়ার কারণে এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। বাসায় যাও আব্বু। সব কিছুর ঊর্ধ্বে আমি নূরকে ভালোবাসি। ও আমাকে ঘৃণা করুক বা ভালোবাসুক, আমার সাথেই ওকে থাকতে হবে। এই জীবনে ওর আমি থেকে মুক্তি নেই। আমজাদ চৌধুরীর মাথা নাড়িয়ে সাই জানালেন। কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে। আমজাদ চৌধুরী আমতা আমতা করে বলল, তোমার আম্মু যদি... আসমিন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। হিম শীতল গলায় বলল, নিজের বউ সামনে রেখো আব্বু। আমি মানুষটা মোটেও সুবিধার নই। প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি। আমার স্বার্থে আঘাত লাগলে কেউ ছাড় পাবে না। আমজাদ চৌধুরী ভয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে।
আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন। আসমিন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেওয়ালের দিকে। সে কোনো ভুল করেনি। সেদিক থেকে বিবেচনা করতে গেলে নূরও কোনো ভুল করছে না। তাহলে ভুলটা কার? বুকের ভেতর অস্থিরতা শুরু হয়ে গেল আসমিনের। নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার। অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল আসমিন। না জানি বউ তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না। 7 মাসের পেট নিয়ে অফিসে এসেছে নূর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। দুটো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবেই সেসব করেছে তা সে জানে। মেশিন সব পড়ে গেলেও মাল সব অক্ষত ছিল। প্রতিদিনের মালামাল সবার অগোচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে। তাই প্রতিটি কারখানায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর। নিজেই সব মনিটরিং করছে। আসমিন বাধা দিলেও আমলে নেয়নি। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। আসবো ম্যাম? নূর ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। অমি ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে দরজায়। না, আসবে না। কতবার ম্যাম বলতে নিষেধ করেছি। অমি বোনের অভিমান দেখে মুচকি হাসল। দরজা ঠেলে ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সব সময় আমার ম্যাম হয়ে থাকবেন। আমি এতেই কমফোর্ট ফিল করে। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা, সেসব বাদ দাও। কাজ হয়ে গেছে? আশিয়ান এসেছিল, সব স্বীকার করেছে সে। নূর দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আসমিনও তার সাথে জেগে থাকে। তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করে না আসমিনের কাছে। যা দরকার হয় নিজেই করে নেয়। এজন্য আসমিনের অভিযোগের শেষ নেই। শরীর খারাপ লাগছে ম্যাম? নূর মাথা নেড়ে সাই জানালো। অমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লোবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লোবানার কেবিনের মাঝে গ্লাসের দেওয়াল থাকায় লোবানা স্পষ্ট সব দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবে ঘামছে। লোবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসির পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমছে না। অমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল। অস্থির গলায় লোবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবনা। নূর জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে। অমি পাগলের মতো ডেকে চলেছে তাকে। নূর, কি হয়েছে বোন? চোখ খোল। কোথায় খারাপ লাগছে আমাকে বল। আল্লাহ, নূর চোখ খুলছে না কেন? ডাক্তার চলে আসবে স্যার, আমি কল করে দিয়েছি। লোবানা ভয়ে ঘেমে গিয়েছে। নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে। আসমিন জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। নূর, আসমিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে। অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে এসে নিচের বুকে আগলে নিল নূরকে। কি হয়েছে নূরের? ও কথা বলছে না কেন? আসমিনের রক্তিম চোখ দেখে দুজনেই কেঁপে উঠল। আসমিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে নিয়ে শুইয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে ও যখন নূরের জ্ঞান ফিরল না, তখন শুরু হলো তার পাগলামি। ভয় তার বুক কাঁপছে। আসমিন চাইন চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যেই ডাক্তার চলে এসেছে। আসমিন নূরকে এক মুহূর্তের জন্যেও ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সাথেই চেপে ধরেছিল। ডাক্তার নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছেন। ঠিকভাবে খাওয়া দাওয়া করে না হয়তো। শরীর খুব দুর্বল, রক্ত শূন্যতাও থাকতে পারে। এই সময় আরে, এগুলো কই যান ভালো আপনারা? লক্ষণ নয়। একটা লাইক দিয়ে যান। বেশি বেশি এত পুষ্টিকর কিপটামি খাবার করেন খাওয়াবেন। কেন? একটা টেনশন লাইক ফ্রি দিবেন। রাখার চেষ্টা প্লিজ, করবেন প্লিজ, সব প্লিজ, সময়। একটা লাইক দিয়ে যান। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে। ডাক্তার কিছু ঔষধ প্রেসক্রাইব করে দিলেন। অমি দ্রুত পায়ে চলে গেল ঔষধ আনতে। আসমিন চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লোবানার দিকে অগ্নি চোখে তাকাতেই লোবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করেছি স্যার, ম্যাম আমার কোনো কথাই শুনে না, আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন? আসমিন কিছু বলল না। এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না।
ডাক্তার স্যালাইন দেবে নূরকে। ডাক্তারকে নূর মঞ্জিলে আসতে বলে আসমিন নূরকে কোলে নিয়ে বেরিয়ে গেল। লোবানা আর ডাক্তারও তার পিছনে ছুটল। ভাইয়া, আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন, আমরা ম্যামকে নিয়ে বাসায় যাচ্ছি। আমি আচ্ছা বলে কল কেটে দিল। টেনশন হচ্ছে তার, তাড়াতাড়ি বাসায় পৌঁছতে হবে। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আসমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি পেরে শুয়ে আছে। আধা ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল। নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল ব্যালকনিতে দিয়ে এলো আসমিন। নূরের দিকে নির্বিশেষে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলল আসমিন। তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এখনই সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে